আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম মায়াবী জিনের ভালোবাসা পুরো গল্পটা নিয়ে। এখানে পুরো গল্পটা একসাথে আপলোড করা হলো। যারা মায়াবী জিনের ভালোবাসা গল্পের প্রথম পর্ব শুনেছেন তারা 52 মিনিটের পর থেকে শুনুন, আর যারা এখনও প্রথম পর্ব শোনেননি তারা শুরু থেকেই শুনুন। চলুন আমি গল্পে চলে যাচ্ছি। একটা না দুটা না, মোট 7টা জিনকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেল আমাদের এই গল্পের নায়িকা নুসরাতের। আপনাদের অবাক করা একটা গল্প বলি। এক গ্রামের নুসরাত নামে একটা মেয়ে রাত হলে ঘুমের মাঝে হেঁটে হেঁটে বাইরে যায়, কিন্তু সেই মেয়েটা জানে না সে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন এটার এমন কি, অনেকেই তো ঘুমের মধ্যে রাতে হাঁটাচলা করে। হ্যাঁ, আমি জানি ঘুমের মাঝে অনেকে হাঁটাচলা করে, বাইরে যায়, কিন্তু নুসরাত শুধু হাঁটাচলা করে না, অনেক সময় ও বিশাল একটা গাছে উঠে গাছের ডালে বসে থাকে। এছাড়াও অনেক অস্বাভাবিক কাজ করে, যা সামনে জানতে পারবেন। ঘড়িতে রাত 2টা, পাশের বাড়ির দরজায় ঠকঠক করছে নুসরাতের মা। মধ্যরাতে দরজায় ঠকঠক আওয়াজ পেয়ে দরজা খুললেন নুসরাতের চাচা। বললেন, আরে ভাবি, এত রাতে আপনি, কোনো সমস্যা হয়েছে কি? ওনার কথায় নুসরাতের মা বললেন, ভাই, নুসরাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু আয় না, সবাই খোঁজাখুঁজি করছে। কথাটা বলে চলে গেলেন নুসরাতের মা। এদিকে নুসরাতের চাচা লাইট নিয়ে চলে গেলেন বাহিরে। ততক্ষণে আশেপাশে বাড়ির অনেকেই খুঁজতে বের হয়েছে। মধ্যরাত, একটা যুবতী মেয়ে কোথায় গেল? আশেপাশের জঙ্গল, বাগান, বাঁশঝাড়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নুসরাতকে। এমন সময় একজন চিৎকার দিয়ে বললেন, এদিকে আসুন সবাই, নুসরাতকে পাওয়া গেছে, গাছের ডালে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ওনার কথা শুনে সবাই দৌড়ে গেল সেদিকে। ঠিকই দেখলো নুসরাত গাছের ডালে বসে আছে। গাছের নিচে লাইট মেরে সবাই নুসরাতকে ডাকছে, কিন্তু অবাক করা বিষয় হলো নুসরাত কারো কথা শুনছে না, ও এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন অবস্থায় নুসরাতের বাবাকে ওর চাচা বলল, ভাইজান, এভাবে হবে না, দুজন গাছে উঠি, আর তোমরা নিচে কিছু একটা ধরো, কোনো বস্তা বা কাপড় বা কোনো কিছু, যেন নুসরাত হঠাৎ পড়ে গেলে কোনো ব্যথা না পায়। চাচার কথায় তাই করা হলো। গাছের নিচে মোটা কাপড় ধরে রাখা হলো। ওইদিকে দুজন উঠতে লাগলেন গাছে। দুজন যখন গাছে উঠছে, তখনই হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে নুসরাত গাছ থেকে উড়ে মাটিতে এসে পড়ল। এই যে নুসরাত গাছ থেকে মাটিতে নামলো, মনে হচ্ছে কেউ আলতো করে আস্তে করে ওকে মাটিতে নামিয়ে দিল। মাটিতে নামার পরই সবাই নুসরাতের কাছে দৌড়ে যায়। নুসরাতের কাছে গিয়ে দেখেন ও ঘুমাচ্ছে। এমন অবস্থায় ওকে ডাকা হয়। সবার ডাকে নুসরাতের ঘুম ভেঙে গেলে ও সবার দিকে তাকিয়ে বলে, আরে, আমি এখানে কেন? আর তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মা, কি হয়েছে আমার? নুসরাতের এমন কথায় সবাই বুঝতে পারে এতক্ষণ যা ঘটেছে তার কিছুই জানে না নুসরাত। ও ভয় পাবে বলে নুসরাতের চাচা বলেন, না মা, তেমন কিছু না, ভাবি, আপনি নুসরাতকে নিয়ে ঘরে যান। ওনার কথায় নুসরাতের মা নুসরাতকে নিয়ে ঘরে চলে গেলেন। নুসরাতের চাচা ও আশেপাশের সবাই বলেন, এটা কোনো সাধারণ বিষয় হতে পারে না, এর আগেও এমনটা হয়েছে, এটা জিন ঘটিত সমস্যা, নুসরাতকে নিশ্চয় কোনো জিনে ধরেছে। সবার এমন কথায় নুসরাতের বাবা বললেন, এখন কি করব? কোন কবিরাজকে নিয়ে আসব? কোথায় পাবো ভালো কবিরাজ? তখন নুসরাতের চাচা বলল, ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমার শ্বশুরবাড়ির ওখানে একজন তান্ত্রিক আছে, সে তান্ত্রিক নাকি জিন পালে, জিনদের দিয়ে কাজ করায়। আমি কাল ওনাকে খবর দিয়ে নিয়ে আসি, দেখি কি বলেন। ওনার কথায় নুসরাতের বাবা রাজি হলেন আর বললেন, ঠিক আছে, তাই কর, তুই কাল ডাক ওনাকে। এই বলে নুসরাতের বাবা আশেপাশের সবাইকে বললেন, তোমরা এখন যাও, ঘুমাও, কালকে তান্ত্রিক আসলে দেখব কি হয়েছে আমার মেয়ে নুসরাতের। ওনার কথা মতো সবাই যে যার বাড়িতে চলে গেলেন। এদিকে তখন নুসরাত বলল, বাবা, আমাকে কিছু বলছো না কেন, কি হয়েছে? নুসরাতের কথাই ওর বাবা বললেন, আরে মা, তুই কি সত্যি কিছু জানিস না? তুই কি জানিস না তুই বাইরে যাস, আবার কখনো গাছে উঠিস? তুই সত্যি করে বল তো আমাদের, তুই কি বাইরে যাস নাকি তোকে কেউ নিয়ে যায়, বা তুই ইচ্ছে করে যাস কিনা? আমাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বল তো। বাবার কথার জবাবে নুসরাত বললেন, বাবা, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না কিভাবে গাছে উঠে যাই এবং গাছ থেকে নামি। তোমরা তো জানো আমি ছোট থেকেই গাছে উঠতে পারি না,
আর এটা তো অনেক বড় গাছ, বড় তো দূরে থাক, আমি ছোট কোনো গাছে উঠতে পারি না। আমি সত্যি করে বলছি, আমি এসবের কিছুই জানি না। আমি শুধু মাঝে মধ্যে স্বপ্নে 7 জন জিনকে দেখি। আমি দেখি আমি শুয়ে আছি আর আমার চারিদিকে বসে আছে 7 জন জিন। মেয়ের এমন কথায় নুসরাতের মা চিন্তিত হয়ে নুসরাতের বাবাকে বলল, হ্যাঁ গো, কি করব? আমাদের জোয়ান মেয়ে এই বয়সে এরকম অস্বাভাবিক কাজ করলে কি মেয়ের বিয়ে দিতে পারবো? তুমি কিছু একটা করো, কোনো কবিরাজকে ডাকো। নুসরাতের মা কথার জবাবে নুসরাতের বাবা বললেন, হ্যাঁ, আমরা এই বিষয়ে আলোচনা করছি। কালকে আমাদের বাড়িতে একজন তান্ত্রিক আসবে, এই বিষয়ে কথা হয়েছে। এই বলে উনি নুসরাতের মাকে বললেন, তুই নুসরাতকে নিয়ে ঘরে যা, আর নুসরাত মা তুই ঘুমা। আমরা বাইরে থেকে তোকে তালা দিয়ে রাখি, এতে তুই বাইরে আর যেতে পারবি না। আর তোর যদি কোনো সমস্যা বা দরকার হয় আমাদের ডাকবি, আমরা তালা খুলে দিব। বাবার কথায় নুসরাত তাই করলেন, ঘরে গিয়ে ঘুমালেন। সেই রাতে আর তেমন কোনো সমস্যা হলো না। পরদিন দিনের বেলা নুসরাতের চাচা সবাইকে এসে বললেন, আজকে সন্ধ্যাবেলা তান্ত্রিক আসবে, বাড়ির কোনো কাজ বা রান্নাবান্না থাকলে সন্ধ্যার আগে সেরে নিতে। ওনার কথা মতো সেরকমই হলো। বাড়ির কাজকর্ম সন্ধ্যার আগে শেষ করা হলো। এদিকে সন্ধ্যা হতেই আশেপাশের অনেকেই এসে ভিড় জমিয়েছেন নুসরাতের বাড়িতে। একটু পর তান্ত্রিক আসবে, জিনভূত ছাড়াবে, এ কথা কি আর গোপন থাকে? সবাই চলে আসার কিছুক্ষণ পর তান্ত্রিক আসে। তান্ত্রিককে দেখে অনেকে ভয় পান, কারণ ওনার লম্বা চুল ও দাড়ি, গলায় কিসের জানি মালা, হাতে একটা কঙ্কালের মাথার খুলি। তান্ত্রিক নুসরাতদের বাড়িতে এসে পুরো বাড়ির দিকে তাকিয়ে নুসরাতের চাচাকে বললেন, মেয়েটিকে নিয়ে আসো। ওনার কথায় নুসরাতের মা নুসরাতের হাত ধরে বাইরে নিয়ে আসলেন। এদিকে তান্ত্রিকের এমন চেহারা দেখে নুসরাত ভয়ে ওনার সামনে যেতে চাইছেন না। ওর এমন অবস্থা দেখে ওর বাবা বললেন, আরে মা, ভয়ের কিছু নেই, উনি তো তান্ত্রিক, তাই না? আর আমরা সবাই আছি তো এখানে, তুমি যাও ওনার কাছে, ভয় পেও না, উনি কি বলে শোনো। বাবার কথায় নুসরাত তান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন তান্ত্রিক বসলেন আর তার সামনে নুসরাতকে বসতে বললেন। তান্ত্রিকের কথা মতো নুসরাত ওনার সামনে গিয়ে মাথা নিচু করে বসে রইলেন। এদিকে তখন তান্ত্রিক নুসরাত ও ওনার মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে কঙ্কালের উপরে একটা হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে নুসরাতের শরীর থেকে একটা ছেলের কণ্ঠ বেরিয়ে আসলো। সেই ছেলে কণ্ঠটা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, তান্ত্রিক, তোকে কষ্ট করে আমাকে হাজির করার চেষ্টা করতে হবে না, আমি নিজের ইচ্ছায় মেয়েটির শরীরে হাজির হলাম, বল কি বলবি। জিনটার কথায় তান্ত্রিক বললেন, কে তুই? তোর তো অনেক সাহস, তুই আমার সামনে জোর গলায় কথা বলিস। তুই কে? এই মেয়েটাকে কেন ধরেছিস? কেন ওকে রাতেবেলায় বাইরে নিয়ে যাস? সব কিছু বল আমায়। তখন নুসরাতের শরীরে থাকা জিনটি বলল, যদি কিছুই না বলি কি করবি তুই? তখন তান্ত্রিক বললেন, আমার মুখের ওপর সাহস দেখিয়ে কথা বলে কেউ বেঁচে ফিরতে পারেনি, তুইও পারবি না, তোকে আমি এখনই বন্দি করছি, দাঁড়া। তান্ত্রিক বন্দি করছি কথাটা বলতে না বলতে সে নুসরাতের ভিতরে থাকা জিন তান্ত্রিককে এমন জোরে একটা থাপ্পড় মারলেন যে তান্ত্রিক কয়েক হাত দূরে গিয়ে পড়লেন। তান্ত্রিকের এমন অবস্থা দেখে জিন ছাড়াতে দেখতে আসা সবাই ভয়ে একজন আরেকজনের পাশে দাঁড়ালেন। ওদিকে তান্ত্রিক দূরে গিয়ে পড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে আঘাত করা, তোকে এখনই বন্দি করে মেরে ফেলবো আমি। তান্ত্রিকের এমন কথাই সবাই দেখলেন অদৃশ্য কেউ তান্ত্রিককে থাপ্পড় মারছে। কাউকে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে তান্ত্রিক ওনার গাল এদিক সেদিক করছে আর ব্যথায় চিৎকার দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর দুজন সাহস করে তান্ত্রিকের কাছে গেলেন আর তান্ত্রিককে ধরে উঠালেন। তখন তান্ত্রিক বললেন, আমাকে মাফ করবেন, আমি এই কাজটা করতে পারবো না, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই কারো কোনো কথা না শুনে চলে গেলেন তান্ত্রিক। উনি চলে যাওয়ার পর হঠাৎ করে নুসরাতের শরীরে থাকা জিনটা বললেন, কোনো কবিরাজ বা তান্ত্রিক দিয়ে আমাকে ছাড়ানো যাবে না, আমরা একজন দুজন না, আমরা 7 ভাই, আমরা 7 জন জিন এই মেয়েটাকে ধরেছি। কিছুদিন আগে আমরা এই পথ দিয়ে যাবার সময় ওকে দেখি, ওকে আমাদের অনেক পছন্দ, আমরা 7 ভাই এই মেয়েটাকে বিয়ে করব। সেই জিনদের কথা শুনে সবাই তো অবাক, কি বলে 7 জন জিন একটা মেয়েকে বিয়ে করবে? এদিকে তখন সেই জিনেরা বললেন, আমরা এই মেয়েটার কোনো ক্ষতি করব না, তবে ওকে কোথাও বিয়ে দিতে দিব না, খুব তাড়াতাড়ি ওকে আমরা বিয়ে করব। এই বলে সেই জিনেরা নুসরাতের শরীর থেকে বেরিয়ে যায় আর আশেপাশের গাছপালাগুলো নড়ে ওঠে। এদিকে জিনগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়ায় নুসরাতের জ্ঞান হারিয়ে পড়ে। তখন সবাই ওকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়।
নুসরাতকে ঘরে নিয়ে যাওয়ার পর ওর জ্ঞান ফেরে। ওর জ্ঞান ফেরার পর দেখতে আসে আশেপাশের সবাই বাড়িতে চলে যায়। তখন নুসরাত জিজ্ঞেস করে, আমি জ্ঞান হারালাম কিভাবে, আর আমার কি হয়েছিল, আর তান্ত্রিক কোথায়, উনি জিন কি ছাড়িয়েছে? নুসরাতের কথায় ওর মা সব ঘটনা খুলে বলে। সব শুনে নুসরাত নিজেও অবাক হন। তাহলে 7 জন জিন ওর পিছনে লেগেছে? এমন অবস্থায় নুসরাতের বাবা নুসরাতের চাচাকে বলেন, কি রে, এখন কি হবে? তান্ত্রিক তো ভয় পালিয়ে গেল, অনেক আশা নিয়ে ওনাকে এসেছিলাম, এখন আমার মেয়েটার কি হবে? 1 জন 2 জন না, 7-7টা জিন। ভাইয়ের এমন কথায় নুসরাতের চাচা বললেন, ভাইজান, আমিও তো অবাক হয়েছি, ওই তান্ত্রিকের অনেক নামডাক শুনেছি, আর উনি কিনা জিনদের মায়ের খেয়ে পালিয়ে গেল। উনি পালিয়েছেন, তো ভয়ের কিছু নেই, আমরা অন্য কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসবো। মেয়ের এমন অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে তো পারি না। নুসরাতের চাচার কথায় নুসরাতের বাবা বললেন, হ্যাঁ, ওরা বলছে আমার মেয়েটাকে বিয়ে করবে, আমি এটা কোনোভাবে হতে দেব না, আমি কালকেই একজন হুজুর বা কবিরাজকে নিয়ে আসব। এই বলে নুসরাতের বাবা নুসরাতকে বললেন, তুই কোনো ভয় পাস না মা, আমরা থাকতে সেই জিনেরা তোর কিছু করতে পারবে না, তুই খাবার খেয়ে নে, আমি তোকে বাইরে থেকে তালা দিয়ে রাখছি। মা বাবার কথায় নুসরাত একটু সাহস ফিরে পায়। বাবার কথা মতো রাতের খাবার শেষে শুয়ে পড়ে। নুসরাত শুয়ে পড়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়, আর ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখে। নুসরাত দেখে ওর বাড়ির পাশে একটা উঁচু গাছের ডালে বসে আছে, আর ওর চারিদিকে বসে আছে সেই 7টা জিন। ওরা ওর দিকে তাকিয়ে আছে। এটা তো হলো নুসরাতের স্বপ্ন, তাহলে বাস্তবে কি হচ্ছে? নুসরাত ঘুমানোর বেশ কিছুক্ষণ পর নুসরাতের বাবা নুসরাতের মাকে বলেন, এই নুসরাতের মা, তুমি একটু নুসরাতের ঘরের কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখো তো ও ঘরে ঠিক আছে কিনা। ওনার কথায় নুসরাতের মা তাই করেন। জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে নুসরাতের ঘরে দেখেন, কিন্তু নুসরাত ঘরে নেই। নুসরাতকে ঘরে না দেখে এক দৌড়ে নুসরাতের বাবার কাছে এসে বলেন, এই সর্বনাশ হয়ে গেছে, নুসরাত তো ঘরে নেই। কি, ঘরে নেই মানে? চলো তো দেখি। এই বলে দুজন নুসরাতের ঘরের সামনে এসে অবাক হয়ে গেলেন, কেননা বাইরে থেকে তালা দেওয়া, তাহলে নুসরাত বের হলো কি করে? বিষয়টা শিওর হওয়ার জন্য তালা খুলে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখলেন ঠিকই ঘরে কেউ নেই, নুসরাত ঘরে নেই। নুসরাতের মা বাবা লাইট নিয়ে বাড়িয়ে বড় গাছগুলো খুঁজতে লাগলেন। বেশ কিছুক্ষণ খোঁজার পর নুসরাতের মা বাবা নুসরাতকে একটা বড় গাছের ডালে বসে থাকতে দেখেন। ওকে দেখে নিচ থেকে ওর মা বাবা বলেন, নুসরাত মা, তুই এখানে কেন? বাবার এমন কথায় এবার গাছের উপর থেকে নুসরাত ছেলের কণ্ঠে বলে ওঠে, নুসরাত বলে এই চিৎকার করবেন না, আপনার মেয়েকে নিয়ে এসেছি দেখার জন্য, ওকে আবার রেখে আসবো, যান আপনারা ঘরে যান। নুসরাতের মুখে এমন কথা শোনার পর ওর মা বাবা বুঝতে পারেন সে জিনেরা কথা বলছে। জিনদের কথায় নুসরাতের মা বাবা কোথাও না গিয়ে সেখানেই নুসরাতকে ডাকতে থাকলেন দাঁড়িয়ে থেকে। এমন অবস্থায় হঠাৎ নুসরাতের মা বাবা দেখেন গাছের ওপর নুসরাত আর নেই। ওকে গাছের উপরে না দেখে দুজনে এক দৌড়ে নুসরাতের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন নুসরাত নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। মেয়েকে ঘুমাচ্ছে দেখে নুসরাতের মা বাবা অনেক অবাক হন। একটু আগে না গাছের ডালে বসে থাকতে দেখলো, এখনই ঘরে আসলো কিভাবে? যাই হোক, মেয়ে ঘুমাচ্ছে দেখে নুসরাতের বাবা মা নিজের ঘরে না গিয়ে নুসরাতের পাশে সারা রাত বসে রইলেন। পরদিন সকালবেলা নুসরাত ওর মা বাবার কাছে রাতের ঘটনা শুনে আকাশ থেকে পড়ে। অনেক অবাক হয় নুসরাত, বলে, আরে এসব সত্যি হয় কিভাবে? আমি তো স্বপ্নে দেখেছি গাছের ডালে বসে আছি, আর আমার চারদিকে বসে আছে সেই 7টা জিন। আমি যেটা স্বপ্নে দেখছি তোমরা সেটা বাস্তবে দেখলে কিভাবে? এটা কিভাবে সম্ভব? নুসরাতের কথায় ওর মা বলেন, তোর মতো আমরাও তো অবাক হয়েছি যখন দেখি এক মুহূর্তে তুই গাছের ওপর থেকে নিজের ঘরে চলে আসছিস। এদিকে তখন নুসরাতের বাবা বললেন, বড় কোনো ঝামেলা হওয়ার আগেই এই জিনদের বিষয়ে এখনই দেখতে হবে। আমি একজন কবিরাজের খোঁজ পেয়েছি, উনি বলেছে বিকালে দেখা করতে, দেখি ওনার সাথে কথা বলে উনি কি বলেন, উনি আমাদের বাড়িতে আসেন কি না। বাবার কথায় নুসরাত বলেন, ঠিক আছে বাবা, তাই করো। আসলে আমি বেহুশ অবস্থায় কোথায় যাই কি করি আমি তো কিছুই জানি না, তুমি আজকে যেভাবে হোক কবিরাজকে নিয়ে আসবে। নুসরাতের কথায় ওর বাবা তাই করেন। সেদিন বিকেলে কবিরাজের কাছে যাওয়ায় কবিরাজ নুসরাতের বাবাকে বলেন, আপনি একটু খুলে বলুন তো আপনার মেয়ে নুসরাতের সাথে কি কি ঘটে। কবিরাজের কথায় নুসরাতের বাবা শুরু থেকে সব কিছু খুলে বলে। সব শুনে কবিরাজ বলেন, আপনি একটু অপেক্ষা করুন,
আমি আমার সাথে থাকা জিনদের ওই 7টা জিন ভাইয়ের খোঁজ নিয়ে আসতে বলছি। ও আসলে বুঝতে পারবো আসল রহস্য কী, আর আমি কিভাবে কাজটা করতে পারবো নাকি পারবো না। কবিরাজের কথায় নুসরাতের বাবা অপেক্ষা করতে থাকেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ কবিরাজ এক দৌড়ে পাশের রুমে যায়, আর একটু পর মন খারাপ করে ফিরে আসে। কবিরাজ ফিরে এসে নুসরাতের বাবাকে বলেন, ভাই আপনি চলে যান, আমি আপনার বাড়িতে যেতে পারবো না, আর না পারবো আপনার মেয়ের চিকিৎসা করতে। আপনার কথা শুনে আমি আমার জিনকে খোঁজ নিতে পাঠালে আমার জিন ওই 7 ভাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে আসে, আর তখনই সেই জিনেরা আমার জিনকে ধরে আঘাত করে আহত করে। ওদের আঘাতে জীবন নিয়ে পালিয়ে আসে আমার জিন। ও আহত হয়ে এসে আমাকে বলল আমি যেন সেখানে না যাই, কারণ ওই 7 ভাই জিন মারিদ সম্প্রদায়ের জিন, ওদের সাথে লড়াই করা বা শক্তিতে কোনোটাই সম্ভব না। কবিরাজের কথায় নুসরাতের বাবা কি বলবেন বুঝতে পারছেন না। উনি তখন কবিরাজকে অনেক অনুরোধ করতে থাকেন কিছু একটা যেন ব্যবস্থা করে দেয়। ওনার অনেক অনুরোধ এবং জোরাজুরিতে কবিরাজ বলেন, দেখুন আমি একজন কবিরাজ, আমি তো বুঝি আমার শক্ত কত দূর। আমি আসলে আপনার বাড়িতে যেতে ও কাজটা করতে পারবো না, কিন্তু আপনি যেহেতু অনুরোধ করছেন আমি আপনাকে আমার উস্তাদ কবিরাজের ঠিকানা দেই। আপনি ওনাকে আমার কথা বলবেন যে আমি পাঠিয়েছি, আর ওনাকে আপনার সমস্যার কথা বলবেন। কথাটা বলে কবিরাজ ওনার উস্তাদের ঠিকানা দিলেন। নুসরাতের বাবা তখনই যান সেই বড় কবিরাজের কাছে। ওনার কাছে গিয়ে আগের ছোট কবিরাজের কথা বলেন। উনি বলেন, কবিরাজ সাহেব আপনার ছাত্র আমাকে পাঠিয়েছে আপনার কাছে। এই বলে নুসরাতের বিষয়ে সব খুলে বলেন। নুসরাতের বাবার কথা সে বড় কবিরাজ জানায়, আমি আপনার বাড়িতে গিয়ে কাজটা করব। যদি আমি কাজটা পরিপূর্ণভাবে করতে পারি তাহলে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, আর কাজটা করতে না পারলে 1 টাকাও দিতে হবে না। আপনি কি রাজি? কবিরাজের কথায় নিজের মেয়ের কথা ভেবে নুসরাতের বাবা রাজি হন। উনি রাজি হওয়ায় কবিরাজ তখনই নুসরাতের বাড়িতে আসেন। কবিরাজ আসায় আগের রাতের মতো এই রাতেও অনেক মানুষের ভিড় জমে। তখন কবিরাজ নুসরাতকে ডেকে তার সামনে বসিয়ে সে 7 জন জিনদের হাজির করতে চেষ্টা করে, কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করে সেই জিনদের হাজির করাতে পারেন না। এভাবে অনেক চেষ্টার পর কবিরাজ যখন ব্যর্থ হবে এমন সময় সেই জিনগুলো নুসরাতের শরীরে হাজির হয়। ওরা হাজির হয়ে কবিরাজকে উদ্দেশ্য করে বলে, কবিরাজ তুই তো আমাদের হাজির করতে পারলি না, আমাদের ছাড়াবি কীভাবে? অনেক তো চেষ্টা করলি আমাদের হাজির করতে, তবুও তো পারলি না। তুই ব্যর্থ হওয়ায় আমরা নিজেরাই হাজির হয়েছি। আমরা হাজির হয়েছি নিজেদের ইচ্ছায়, যাবো নিজেদের ইচ্ছায়। ওদের কথায় কবিরাজ হাসতে হাসতে বলে, বোকার দল, তোরা আমার গোল বৃত্তের ভিতরে ঢুকে পড়েছিস। এখন আমি তোদের যেতে না দিলে যেতে পারবি না। কবিরাজের কথায় জিনেরা বলে, সেটা সময় হলে বুঝবি আমরা বেরোতে পারি কি পারি না। এখন এটা বল, আমাদের ডাকলি কেন? তখন কবিরাজ বলেন, এই মেয়েটার জীবন থেকে চলে যেতে হবে, আর কোনো দিন এর জীবনে আসা যাবে না। কবিরাজের কথার জবাবে জিনেরা বলেন, তুই কি শুনিসনি আমরা এই মেয়েটাকে বিয়ে করব? যাকে বিয়ে করব তাকে ছেড়ে যাব কিভাবে বল? তাই আমাদের জ্ঞান বা হুমকি না দিয়ে চলে যায় এখান থেকে, নইলে তুই এখান থেকে বাড়িতে ফিরতে পারবি না। তোকে তো মারবো, তোর বংশ নির্বংশ করে দিব। জিনদের এমন কথায় কবিরাজ রেগে নুসরাতের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় তো নুসরাতকে দেয়নি, জিনদের দিয়েছে। থাপ্পড় দেওয়ার পর সেই জিনগুলো বললেন, কবিরাজ তোর এত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত তুলিস? তোকে চাইলে এখনই এই মুহূর্তে মারতে পারি, কিন্তু তা করব না, তোকে মারব তিলে তিলে। কথাটা বলে সেই জিনারা চুপ হয়ে যায়। এদিকে তখন কবিরাজ খেয়াল করেন যে হাত দিয়ে থাপ্পড় মেরেছে সে হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। এভাবে 2-4 মিনিট যেতে না যেতে কবিরাজ ডান হাতটা একেবারে অবশ হয়ে যায়। ওই হাতে কবিরাজ কোনো শক্তি পাচ্ছিলেন না। নিজের হাতের এমন অবস্থা দেখে কবিরাজ বুঝতে পারলেন সে কত বড় ভুল করে ফেলেছে, আর কাদের পাল্লায় পড়েছে, বিপদে পড়েছে। বুঝতে পারায় কবিরাজ সেই জিনদের কাছে মাপ চাইতে থাকে আর বলে, আমাকে শেষবারের মতো মাপ করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার যা ক্ষতি করেছেন দয়া করে আমার বা আমার পরিবারের কিছু করবেন না। কথাটা বলে সেখান থেকে চলে যায় কবিরাজ। কবিরাজ চলে যাওয়ার পর নুসরাতের ভিতরে থাকা জিন সবাইকে উদ্দেশ্য করে বলে, চলে যান এখান থেকে সবাই, এরপর থেকে এই বাড়িতে কাউকে আসতে যেন না দেখি। সেই জিনদের কথার ভয়ে সেখান থেকে সবাই যে যার বাড়িতে চলে যায়। তখন নুসরাতও বেহুশ হয়ে পড়ে। নুসরাত বেহুশ হওয়ায় ওর মা বাবা ওকে ধরে রুমে নিয়ে যায় আর হুঁশ ফেরায়। নুসরাতের হুঁশ ফেরার একটু পর নুসরাতের মা বাবা নুসরাত একটা আওয়াজ পান। ওরা বুঝতে পারেন বাইরে থেকে কেউ ওদের ঘরের ভিতরে আসছে। কেউ আসছে ভেবে দরজার দিকে তাকায়,
এই প্রথম সরাসরি সবাই ওই জিনদের দেখতে পায়। সেই 7 জন জিন একজন একজন করে নুসরাতদের ঘরে ঢুকে। সবাই উঁচু, লম্বা, দেখতে সুন্দর, গায়ে সাদা জুব্বা। ওদের দেখে এদিকে নুসরাতের মা বাবা একে অপরকে জড়িয়ে ধরে কাঁপছে। তখন সেই জিনদের মধ্যে বড় যে জিনটা, উনি নুসরাতের বাবাকে বললেন, আপনাকে মানা করার পরও কেন কবিরাজ নিয়ে আসেন? আমাদের বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। আমরা যা বলি তাই করি। আমরা নুসরাতের কোনো ক্ষতি করব না, কারণ ওকে আমরা বিয়ে করব। আগামী শুক্রবার আপনাদের মেয়ে নুসরাতকে আমরা বিয়ে করব। সেই কথা জানাতে আজকে সশরীরে আপনাদের কাছে আসলাম। আমাদের কথা কাউকে বলবেন না, আর না কোনো কবিরাজের কাছে যাবেন। মনে রাখবেন, সামনে শুক্রবার নুসরাত ও আমাদের বিয়ে। কথাটা বলে ওরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর নুসরাত ও ওর মা বাবা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এসব কি ঘটলো? এসব যেন বিশ্বাস করতে পারছে না কেউ। জিনারা সামনাসামনি এসে বিয়ের কথা বলবে ভাবতে পারেনি নুসরাতের মা বাবা। কি করবে? অসহায়ের মতো কিছু বুঝতে না পেরে সে রাতের খাবার না খেয়ে 3 জন একই রুমে না ঘুমিয়ে বসেছিলেন। কি জানি ঘুমালে অদ্ভুত কিছু ঘটে কিনা, এই ভয়ে ঘুমাননি। পরদিন সকাল হলে নুসরাতের বাবা ওর চাচাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নুসরাতের চাচা বলে, সর্বনাশ, জিনেরা এই কথা বলেছে। জিনেরা এই কথা বলেছে মানে ওরা এটা করেই ছাড়বে। আজকে বুধবার, হাতে আছে 2 দিন, আজ আর কাল। এই 2 দিনের মধ্যে যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। নুসরাতের চাচার কথায় নুসরাতের বাবা বলেন, হ্যাঁ, তাই করতে হবে। এই বলে দুজনে সেদিন খোঁজ করতে লাগলেন কোথায় ভালো কবিরাজ আছে। যেখানে ভালো কবিরাজের কথা শুনেছেন সেখানেই গেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ সব শুনে বলে, আমি এই কাজ করতে পারবো না। ওই জিনেরা এক একজন অনেক শক্তিশালী, ওদের এক একজনের মাঝে এক এক রকম গুণ আছে। কবিরাজের মুখে এমন কথা শুনে নুসরাতের বাবা আরও বেশি ভয় পেয়ে যান। তবুও উনি হাল ছাড়েননি। সেদিন আরও অনেক কবিরাজ ও তান্ত্রিকের কাছে যান, কিন্তু সবার ওই একই কথা, ওরা এটা পারবে না। যদিও 2-1 সাহস করে বলে পারবো, তখন ওদের বাড়িতে নিয়ে আসলে বাড়িতে আসার সাথে সাথে আবার ভয় পালিয়ে যায়। এভাবে সবাই ভয় পালিয়ে যাওয়ায় নুসরাতের বাবা মা হাল ছেড়ে দেন। কি করবে উনি? আর কি করারই বা আছে? কেউ ভয়ে সে 7 জন জিনের সাথে শক্তিতেও পারে না। এভাবে কেটে যায় একটা দিন। সামনে আর একটা দিন বাকি। একদিন পর হয়তো মেয়েকে বিয়ে করবে সেই জিনেরা। এসব ভাবতে ভাবতেই সেই দিনটাও কেটে যায়। সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। নুসরাত ঘরে মন খারাপ করে শুয়ে আছে। হঠাৎ ও দেখতে পায় ওর পাশে দাঁড়িয়ে আছে একজন জিন। নুসরাত জিনটার দিকে তাকিয়ে চমকে ওঠে, কিন্তু চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করেও চিৎকার দিতে পারে না। তখন সেই জিন সুন্দরভাবে মিষ্টি কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে জরুরি একটা কথা বলতে আসলাম। আমি তোমাকে একজন হুজুরের ঠিকানা বলছি। আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি তোমার মা বাবাকে সেই হুজুরের ঠিকানা বলবা। আরও বলবা উনি যেন আজকে রাতেই ওনার কাছে যায়, আর অনুরোধ করে ওনাকে তোমাদের বাড়িতে নিয়ে আসে। আজকে রাতে উনি না আসলে কাল সেই জিনেরা তোমাকে বিয়ে করবে। তাই যা করার আজ রাতেই করতে হবে। আর একটা কথা, ওই হুজুরের কাছে যাওয়ার পর উনি কিন্তু সহজে আসতে চাইবেন না বা স্বীকার করবেন না উনি কবিরাজি জানেন। তাই ওনাকে অনেক অনুরোধ করে বোঝাতে হবে। ভালো থেকো। এই বলে চলে যায় জিনটা। ও চলে যাওয়ার পর নুসরাত তখন কথা বলতে পারে। জিনটা চলে যাওয়ায় নুসরাত ওর বাবা মার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। সব শুনে নুসরাতের বাবা বলেন, এটা কি আসলে সত্যি নাকি জিনদের কোনো প্ল্যান? কে ওই জিনটা? তুই কি চিনিস ওকে? বাবার কথায় নুসরাত বলেন, না বাবা, ওকে আমি চিনি না, তবে মনে হয় কোথাও যেন দেখেছি, কিন্তু সঠিক মনে করতে পারছি না। ওই জিনটা তো আমার সাথে ভালোভাবে কথা বলেছে, আমাকে ভয় দেখায়নি। তুমি একবার যাও না ওই ঠিকানায়। নুসরাতের কথায় ওর মাও বলে, হ্যাঁ, সেই জিনটা মনে হয় কোনো ভালো জিন, ওর কথা মতো সেই ঠিকানায় যাওয়া উচিত। ওদের কথায় নুসরাতের বাবা ঠিক করলেন যাবেন সেই ঠিকানায়, সেই হুজুরের কাছে। কিন্তু রাতের বেলা তো একা যাওয়া ঠিক হবে না, তাই নুসরাতের চাচাকে বলেন ওনার সাথে যেতে। চাচাকে বলায় উনিও যেতে রাজি হন। তখন রাত 8টা বাজে। নুসরাতের বাবা ও চাচা চলে যান সেই ঠিকানায়। ওনারা ঠিকানায় যাওয়ার পরে দেখেন ঠিকই এই ঠিকানায় একজনের বাড়ি আছে। সেই বাড়িতে গিয়ে জানতে পারেন, হ্যাঁ, ওখানে একজন হুজুর আছে, কিন্তু উনি নাকি কবিরাজি করেন না। উনি একজন মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি পাশের মসজিদে নামাজ পড়ান। আর উনি তখন এশার নামাজ পড়াতে মসজিদে গেছেন। নামাজ পড়াতে কোন মসজিদে গেছেন এটা শুনে নুসরাতের বাবা ও চাচা ওরাও ওই মসজিদে যান আর নামাজ আদায় করেন। নামাজ শেষে হুজুর বাড়িতে আসার সময় নুসরাতের বাবা ও চাচা ওরাও আসেন। ওদের দেখে হুজুর জিজ্ঞেস করেন। নুসরাতের বাবা তখন বলেন,
হুজুর, আমরা আপনার কাছে এসেছি, আমার মেয়ের অনেক বিপদ। এই বলে সব ঘটনা খুলে বলে হুজুরকে। সব শুনে হুজুর বলেন, আপনারা মনে হয় কোনো ভুল করছেন। আমি একজন ইমাম, আমি তো কবিরাজ না, আর কবিরাজিও জানি না। আপনারা চলে যান। তখন নুসরাতের বাবা হুজুরকে অনেক অনুরোধ করেন আর মেয়ের জন্য কেঁদে ফেলেন। নুসরাতের বাবার কান্না দেখে হুজুর বলেন, আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলেন তো, আমার ঠিকানা আপনাদের কে দিয়েছে? তখন নুসরাতের বাবা হুজুরকে সত্যিটা বলে দেন। নুসরাতের বাবা বলেন, একজন জিন ওনার ঠিকানা দিয়েছেন। একজন জিন ঠিকানা বলেছে। এটা শুনে হুজুর বলেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে হুজুর তার ঘরে ঢুকেন আর কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। উনি এসে নুসরাতের বাবাকে বলেন, আমি এখন আপনাদের বাড়িতে যাব। সেখানে যাওয়ার পর আল্লাহর রহমতে হয়তো সেই জিনদের একটা ব্যবস্থা করব, কিন্তু আপনার আমাকে কথা দিতে হবে, আমি যে কবিরাজি জানি এটা কখনো কাউকে বলবেন না, কাউকে আমার ঠিকানা দিবেন না। হুজুরের কথায় নুসরাতের বাবা রাজি হন। উনি কথা দেন কখনো হুজুরের কথা কাউকে বলবেন না। উনি কথা দেয় সেই রাতে হুজুর নুসরাতের বাড়িতে আসেন। হুজুর আসায় সেদিন আর আশপাশের কেউ ভয় নুসরাতের বাড়িতে আসেনি। এদিকে হুজুর এসে নুসরাতের বাবাকে বলেন, আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকলে ওনাকে পর্দা করে আমার সামনে আসতে বলবেন। এই বলে হুজুর এটাও বলেন, আপনার মেয়ে যার সাথে সমস্যা ওকে পর্দা করে আমার সামনে নিয়ে আসেন। হুজুরের কথা মতো সেটাই করা হয়। নুসরাতের মা পর্দা করে নুসরাতকে নিয়ে হুজুরের সামনে আসেন। তখন হুজুর বলেন, নুসরাতকে আমার সামনে একটা চেয়ারে বসে আপনারা দূরে সরে যান। ওনার কথায় নুসরাতের মা তাই করেন। নুসরাতকে হুজুরের সামনে একটা চেয়ারে বসিয়ে দূরে সরে যান। তখন হুজুর ওনার সাথে নিয়ে আসা জমজমের পানি নুসরাতের শরীরে একটু ছিটিয়ে দেন আর দোয়া কালাম পড়ে ফু দেন। তখনই এসে হাজির হয় সে জিনগুলো। ওরা আসায় হুজুর ওদের সালাম দেয়। হুজুরের সালামের উত্তর দিয়ে ওরা বলেন, হুজুর, আপনি কেন এসেছেন? আপনি একজন সম্মানিত ব্যক্তি, তাই আপনাকে সম্মান করে বলি, এখান থেকে চলে যান। কালকে শুক্রবার আমরা এই মেয়েটাকে বিয়ে করব। ওদের কথায় হুজুর শান্তভাবে বলেন, আচ্ছা, তোমরা আমার একটা কথার উত্তর দাও। একটা মেয়েকে 7 জন মিলে বিয়ে করা কোথায় লেখা আছে বলো তো? আল্লাহ কি এটাই আদেশ দিয়েছেন? আপনারা যেটা করতে চাইছেন সেটা হারাম। এটা আমাদের মানুষদের মধ্যে তো নিয়ম নেই, আপনাদের জিনদের মধ্যেও নেই। তোমরা আমাকে এই কথার উত্তরটা দাও, 7 জন মিলে একটা মেয়েকে বিয়ে করা যাবে, এই হাদিসটা কোথায় পেলে? হুজুরের কথায় সে জিনারা কিছুক্ষণ চুপ থেকে বলল, তা আমরা জানি না, আমরা এটা জানি আমরা সবাই ওকে পছন্দ করি, তাই সবাই ওকে বিয়ে করব। ওদের কথায় হুজুর বলেন, তোমরা কয়জন? তখন ওরা বলে, আমরা এখন 6 জন, আমাদের এক ভাই অসুস্থ তাই আসেনি। ওদের কথায় হুজুর বলেন, তোমরা আমাকে সম্মান করা শুনে খুশি হলাম, আমিও তোমাদের সম্মান করে বলছি, মেয়েটাকে ছেড়ে চলে যাও। হুজুরের এমন কথায় সেই জিনারা রেগে গিয়ে বলেন, আপনাকে আর কতবার বলবো আমরা কাল ওকে বিয়ে করব? আপনি কি জানেন না আমাদের বিষয়ে আমরা কতটা শক্তিশালী? এটা কি জানেন না আপনি আমাদের সাথে পারবেন না? তাই নিজের ক্ষতি হবার আগে চলে যান এখান থেকে। সেই জিনদের এমন কথাই হুজুর ওদের আর কিছু বলেন না। কিছু না বলে ওনার ব্যাগ থেকে একটা বোতল বের করেন। বোতলের মুখ খুলে চোখ বন্ধ করে কি জানি পড়তে থাকেন। আর ঠিক একটু পরেই সেই 7 জন জিন চিৎকার করতে থাকে আর হুজুরকে বলতে থাকে, হুজুর, মাফ করুন, আমরা আমাদের ভুল করেছি, আমাদের বন্দি করবেন না। কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। হুজুর ওদের কথা না শুনে ওদের 6 জনকে বোতলে বন্দি করে। দোয়া করে বোতলের মুখ লাগাই দেন আর বোতলের মুখে সুতো দিয়ে বেঁধে রাখেন। জিনদের বোতলবন্দি করার পর হুজুর বোতলটা সবাইকে দেখিয়ে বলেন, দেখুন ওদের বন্দি করেছি। হুজুরের কথায় নুসরাতের মা, বাবা, চাচা সবাই অনেক খুশি হন। সবাই খুশি হয়ে বোতলের দিকে তাকিয়ে দেখে ভিতরে কালো কালো ছোট কি জানি দেখা যাচ্ছে। এসব দেখে নুসরাতের বাবা বলেন, হুজুর, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি ওদের বন্দি করে ফেলেছেন। ওরা কি সত্যি বন্দি? তখন হুজুর বলেন, হ্যাঁ, আমি 6 জন জিনকে বন্দি করেছি। এ বলে হুজুর আরেকটা অবাক করা কথা বলেন। হুজুর বলেন, আমি 6 জন জিনকে বন্দি করেছি কেন জানেন? কারণ ওরা 6 জন অনেক খারাপ, নিজের ক্ষমতার অপব্যবহার করে। এদের মধ্যে একটা জিন আছে যে ভালো, আর সেই জিনটাই আপনাদেরকে আমার কথা বলেছে। কি? সেই জিনটা তাহলে 7 ভাইয়ের মধ্যে একজন? তখন হুজুর বলেন, হ্যাঁ, নুসরাতের কাছে যে জিনটা এসে আমার ঠিকানা দিয়েছিল সে ওই 7 ভাইয়ের মধ্যে একজন, আর সে সবার ছোট। আপনারা যখন আমার কাছে গিয়ে বলেন একজন জিন আমার ঠিকানা দিয়েছে, আপনাদের তখন আমি ঘরে গিয়ে খোঁজ নেই ওর বিষয়ে, আর তখনই ওকে আমার কাছে হাজির করি। হাজির করে সব ঘটনা শুনি, সব শুনে বুঝতে পারি ও সবার ছোট।
আর বাকি 6 জনের চেয়ে অনেক ভালো, আর বাকি 6 জন খুবই খারাপ। সেই জিনটার কথা আমি ওকে বলি, তুমি এখন তোমার ভাইদের কাছে ফিরে যাবা, গিয়ে বলবা আমি অসুস্থ, আর আজকে আমি মেয়েটার শরীরে তোমাদের হাজির করার সময় তুমি হাজির হবে না। আমার কথা মতো ছোট জিনটা হাজির হয়নি, তাই এই 6 জনকে বন্দি করেছি। সবার ছোট জিনটা ভালো, ও কখনো আপনাদের বাড়িতে আসলে বা সামনে আসলে ভয় পাবেন না। এখন আপনাদের কোনো ভয় নেই। এখন থেকে এরা নুসরাতের কাছে আসতে পারবে না, বিয়ের কথাও বলবে না। কথাটা বলে হুজুর নুসরাতকে নামাজ পড়ার কথা বলে বন্দি জিনদের নিয়ে চলে যান। এমন সময় একজন বৃদ্ধা জিন আসে। সেই বৃদ্ধা জিন পিছনে আবার 2 জন পাহারাদার জিন দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধা জিনকে দেখে হুজুর সালাম দেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কে? তখন সেই বৃদ্ধা জিন হুজুরের সালামের উত্তর দেন এবং হুজুরকে সালাম দিয়ে শান্তভাবে বলেন, হুজুর, আপনি যে 6 জন জিনকে বন্দি করেছেন, আমি তাদের বাবা। ওনার কথায় হুজুর বলেন, আপনি এখানে এসেছেন নিশ্চয় আপনার ছেলেদের বিষয়ে কিছু বলবেন। দেখুন, আমাকে কিছু বলার আগে নিজের ছেলেদের ভুলটা একবার দেখুন। আপনার 6 ছেলে এই একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটাচ্ছিল। শুধু তাই না, এই বিষয়ে ওদের কিছু বলতে গেলে তারা তাদের ক্ষমতা দেখায়। ওদের খারাপ ব্যবহারে ওদেরকে বন্দি করতে বাধ্য হয়েছি আমি। হুজুরের কথায় সে জিনদের বাবা বললেন, হুজুর, আপনি যা বলেছেন সবই সত্যি, আমি সবটাই বিশ্বাস করি। আমি মানছি আমার ছেলেগুলো ভুল করেছে। হুজুর, সবাইকে তো একবার ভালো হওয়ার সুযোগ দিতে হয়। আমি ওদের বাবা হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, ওদের মাপ করে দিন, আর এবারের মতো আমার ছেলেগুলোকে মুক্ত করে দিন। আমি কথা দিচ্ছি আমার ছেলেরা আর কখনো কোনো দিন এই মেয়ের কাছে আসবে না এবং ওকে কোনো রকমের ডিস্টার্ব করবে না। জিনের বাবার কথায় হুজুর বলেন, দেখুন, আপনি যেহেতু আমাকে কথা দিচ্ছেন আপনার ছেলেদের মুক্ত করে দিলে ওরা আর এই মেয়ের কাছে আসবে না, আমি জানি আপনি আপনার কথা রাখবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপনার ছেলেরা 1 মাস আগে এই বোতল থেকে মুক্ত হতে পারবে না। আমি ওদের সেই সিস্টেমে বন্দি করেছি। 1 মাস পর বোতলের মুখ খুলে এই সুতোটা খুলে পড়ে যাবে, আর তখন ওরা মুক্ত করতে হবে। আমি এখন ওদের বন্দি করি, আপনি তখন আমার কাছে আসলে আমি ওদের মুক্ত করে দেব, কিন্তু এখন আর আমি চাইলেও তা হবে না। 1 মাস পর আপনি আবার আমার কাছে আসবেন, আপনার সামনে এদেরকে মুক্ত করব। হুজুরের কথায় সেই জিনের বাবা বুঝতে পারেন সমস্যাটা। তখন উনি বলেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ঠিক 1 মাস পর আপনার কাছে আসব। কথাটা বলে চলে যায় সেই জিনের বাবা। ওইদিকে তখন নুসরাতের বাবা বলেন, হুজুর, আপনি ওদের ছেড়ে দিবেন? আপনি যদি ওদের ছেড়ে দেন 1 মাস পর, তাহলে ওরা আবার আসবে আমার মেয়েটার সাথে ঝামেলা করতে। নুসরাতের কথায় হুজুর বললেন, না, আমার মনে হয় না এটা করতে পারবে না ওরা। জিনেরা একবার মন থেকে কাউকে কথা দিলে সেটা রাখে, এতে ওদের জীবন গেলেও তবুও কথাটা রাখবে। সেই জিনের বাবা যেহেতু কথা দিয়েছে, তার মানে ওরা মুক্ত হবার পর আর আসবে না। আপনার কোনো চিন্তা করতে হবে না। আশা করি আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এই বলে চলে যায় হুজুর। হুজুর চলে যাওয়ার পর নুসরাতের মা বাবা শান্তির নিঃশ্বাস ফেলে। এভাবে সেই জিনদের হাত থেকে বাঁচতে পারবে ভাবতেও পারেনি। হুজুর চলে যাওয়ায় সবাই খুশি মনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। নুসরাতও শুয়ে পড়ে তার ঘরে। শুয়ে শুয়ে নুসরাত সেই ভালো জিনটার কথা ভাবতে থাকে। ওই জিনটা কেন ওর উপকার করলো, কেন আসলো ওর কাছে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাবে। এমন একটা সময় নুসরাত দেখতে পায় তার পায়ের কাছে বসে আছে জিনটা। ওকে দেখে নুসরাত বিছানা থেকে উঠে বসে। জিনটার দিকে তাকিয়ে বললেন, কি, আমাকে দেখে ভয় পাচ্ছ? আমাকে দেখে ভয় করো না। জিনের কথায় নুসরাত মাথা নাড়িয়ে বলল, না। এই বলে নুসরাত বললেন, আপনার সাথে আমার কথা আছে, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করব। নুসরাতের কথার জবাবে জিনটা বললেন, আমি জানি তুমি কি জিজ্ঞাসা করবে। আমি ওই 7 ভাইয়ের একজন হয়ে কেন তোমাকে সাহায্য করলাম, কেন তোমাকে হুজুরের ঠিকানা দিলাম, এটাই জানতে চাও তো? তখন নুসরাত মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। কেন করলেন এসব, এর আসল কারণটা কি? নুসরাতের কথায় তখন জিন বলল, এর আসল কারণ ভালোবাসা। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলুন। তখন জিন বলল, শোনো, কিছুদিন আগে এই পথ দিয়ে যাওয়ার সময় তোমাকে দেখি। তুমি পুকুর পাড়ে একা একা বসেছিলে, আর তোমাকে দেখে ভালো লেগে যায়। তোমাকে ভালো লাগায় আমি রোজ তোমার কাছে আসতাম, অদৃশ্যভাবে তোমাকে দেখতাম, কিন্তু তোমার সামনে আসতাম না। কি জানি, আসলে তুমি ভয় যদি পাও। ওদিকে আমার তোমায় ভালো লাগে, আমি তোমার কাছে আসি, এটা আমার বাকি 6 জন ভাই জেনে যায়।
আর আমার সাথে একদিন ওরাও আসে তোমার কাছে। ওরা তোমার কাছে আসার পর তোমাকে দেখে ওদেরও ভালো লাগে, তাই ওরা সবাই তোমার পিছনে লাগে। রাত হলে তোমার শরীরে ভর করে, তোমাকে নিয়ে অস্বাভাবিক কাজ করায়, তোমাকে নিয়ে গাছে ওঠে, তোমার সাথে এরকম কাজ করতে থাকে। আমি ওদের অনেক মানা করি, কিন্তু ওরা সবাই আমার বড়, ওরা আমার কোনো কথা শোনে না। আমার কথা না শুনে তোমাকে বিয়ের কথা বলে। তুমি হয়তো জানো না, ওরা সময় তোমাকে বিয়ে করলে তুমি কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যেতে। আমি তোমার বিপদ দেখে তোমাকে বাঁচানোর বুদ্ধি করছিলাম। যখন দেখলাম তোমার মা বাবা কবিরাজতান্ত্রিক সবার বাড়িতে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, তখন আমি সরাসরি তোমার কাছে আসি, হুজুরের ঠিকানা বলি। তোমাকে যে হুজুরের কাছে পাঠিয়েছিলাম উনি খুব ভালো মনের মানুষ। ওনার সাথে এমন একজন জিন আছে যার সাথে আমার বন্ধুত্ব প্রায় ১,৫০০ বছরের। আমরা ৭ ভাই অনেক শক্তিশালী। আমাদের শক্তির কাছে সাধারণ কোনো কবিরাজ বা হুজুর কিছুই না। আমরা যেমন শক্তিশালী, আমাদের থেকে সেই জিন অনেক গুণ বেশি শক্তিশালী। উনি হুজুরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন যেটা দিয়ে খুব সহজে আমার বড় ৬ ভাইকে বন্দি করেছে। এখন আমার ৬ ভাই বন্দি, আর বাবা যখন কথা দিয়েছে তার মানে ওরা মুক্ত হলেও কোনো সমস্যা হবে না। সেই জিনের কথায় নুসরাত কিছু না বলে চুপ করে রইলেন। তখন জিনটা বললেন, কি হলো, চুপ কেন? আমার কথায় নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমার কাছে কেন আসি, কেন সাহায্য করেছি। তখন নুসরাত বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু আপনি আর আমি তো আলাদা জাতি। আমাদের সম্পর্ক না আমাদের পরিবার মানবে আর না আপনার পরিবার। আপনি দয়া করে চলে যান। নুসরাতের কথায় জিন বললেন, চলে যাবার জন্য তো আসিনি, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি এই কথাটা বলতে এসেছি। আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি আমার মতো তুমি আমাকে ভালোবাসবে। আজকে অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি কাল তোমার কাছে আবার আসব। ওর কথায় নুসরাত বললেন, না আর আসবেন না, আসবো আসবো, তুমি যতই না বলো আমি ঠিকই আসবো। এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ, দয়া করে আমার কথা তোমার মা বাবা বন্ধুবান্ধব কাউকে বলো না। এই বলে বাতাসে মিশে গেল জিনটা। ও চলে যাওয়ার পর নুসরাত অবাক হয়ে শুয়ে রইলেন। এভাবে জিনের কাছে ভালোবাসি কথাটা শুনবে সেটাও কখনোই আশা করেনি। এভাবে ওসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নুসরাত। পরদিন নুসরাত ভাবে, গতকাল আসা জিনটার কথা কি বাবা মাকে বলবে কি বলবে না। পরে ভাবলেন, জিনটা তো আমার কোনো ক্ষতি করছে না, এইভাবে জিনের কথা আর কাউকে বলেনি। সেদিন রাতের ঘটনা। নুসরাত রাতের খাবার শেষে চুপ করে শুয়ে আছে বিছানায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, জিনটা তো বলেছিল আজকে রাতে আসবে, কই এখনও তো আসলো না। কথাটা বলে ঘরের জানালা খুলে বাইরে তাকালেন, কিন্তু বাইরেও কাউকে দেখতে পেলেন না। বাইরে কাউকে না দেখে জানালা লাগিয়ে পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখলেন সেই জিনটা বিছানায় বসে আছে। তখনই জিন বললেন, কি আমার অপেক্ষা করছিলে বুঝি? ওনার কথার জবাবে নুসরাত বললেন, না একদমই না, আমি জানালা খুলে বাতাস খাচ্ছিলাম। তখন জিন বললেন, ঘরে ফ্যান, আর তুমি বাইরে বাতাস খেতে জানালা খুলেছ? তখন নুসরাত বললেন, বলুন কি বলতে এসেছেন? তখন জিন বললেন, কি আর বলবো, তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, এটাই বলবো। আমি তো তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো কি না সেটা তোমার উত্তর তো পেলাম না এখনো। জিনের কথায় নুসরাত বললেন, না করি না, আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে পছন্দও করি না। জিন বলল, মন থেকে বলো আমাকে পছন্দ করো কি না। নুসরাত বলল, জানি না। কথাটা বলে নুসরাত মাথা নিচু করায় জিন বললেন, বুঝতে পেরেছি আমাকে পছন্দ করো, কিন্তু বলছো না। তখন নুসরাত বললেন, আপনার মাঝে এত মায়া কেন? আপনি তো জিন, আপনি মনে হয় আমার উপর মায়ার প্রভাব ফেলেছেন, তাই না? জানেন, কাল রাত থেকে এখন পর্যন্ত আপনাকে নিয়ে অনেক ভেবেছি, ভুলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। উল্টো সব সময় আপনাকে দেখতে ইচ্ছে করছিল। জানি না কেন এমন হচ্ছে। এটা কি আপনার জন্য? এটা কি আপনার জন্য ভালোবাসা নাকি তাও জানি না। আচ্ছা, আপনার নাম কি? নুসরাতের কথা জিন বললেন, আমার নাম ইয়াসিন। তখন নুসরাত বললেন, ও আচ্ছা, আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। নুসরাতের কথা জিন বললেন, ঠিক আছে তুমি ঘুমাও, আমি কাল আবার আসবো তোমার কাছে। কথাটা বলে জিন চলে গেলেন। ও চলে যাওয়ায় নুসরাত ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে নুসরাতের মা বাবা নুসরাতকে ডাকলেন। মা বাবার ডাকে নুসরাত ওদের কাছে যাওয়ায় নুসরাতের বাবা বললেন, মা নুসরাত, হুজুর তো সেই জিনদের বন্দি করে চলে গেছে, এরপর থেকে কি তোর সাথে কোনো অঘটন কিছু ঘটছে বা তুই কি কোনো স্বপ্ন দেখছিস? বাবার কথার জবাবে নুসরাত জানালেন, না
তার সাথে কিছুই ঘটে না। তখন নুসরাতের বাবা বললেন, তোকে নিয়ে যত চিন্তা, বড় হয়েছিস, বিয়ে দিতে হবে। হুজুর কি বলেছিল মনে আছে? সেই জিনদের 1 মাস পর ছেড়ে দিবে। ওরা মুক্তি হবার পর যদি রাগের মাসায় আবার কিছু করে বসে। যদিও হুজুর বলেছিল কিছু করবে না, তবুও ভয় হয়, জিন বলে কথা। আমি তোর কথা চিন্তা করে ভাবছি 1 মাস হওয়ার আগেই সেই জিনদের থেকে মুক্ত হওয়ার জন্য তোকে বিয়ে দিয়ে দিব। বাবার কথায় নুসরাত কি বলবে বুঝতে পারছে না। নুসরাত আমতা আমতা করে বলল, বিয়ে? এখনই বিয়ে? যেন যাক না আর কিছু সময়। নুসরাতের কথায় ওর মা বললেন, আর সময় গিয়ে কী হবে, যথেষ্ট বড় হয়েছিস, তোকে তো আজ না হোক কাল বিয়ে করতেই হবে। আর হাতে 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে ভালো কোনো ছেলে পেলে তোর বিয়ে দিয়ে দিব। তুই বিয়ে করতে চাচ্ছিস না? তোর পছন্দের কেউ আছে নাকি? মায়ের কথায় নুসরাত বললেন, না মা, সেরকম কিছু না। আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কথাটা বলে ঘরে চলে গেল নুসরাত। সেদিন রাতের ঘটনা। নুসরাত ঘরে শুয়ে ইয়াসিন জিনের জন্য অপেক্ষা করছে। নুসরাত জানতো ইয়াসিন আসবে। নুসরাতের কথা মতো ইয়াসিন ঠিকই আসলো। ইয়াসিন জিন আসায় নুসরাত বললেন, আপনি কি না এসে থাকতে পারেন না? তখন ইয়াসিন বললেন, না, পারি না। যাকে পছন্দ করি, ভালোবাসি, তার কাছে আসবো না তো কার কাছে আসবো? তখন নুসরাত বললেন, আপনি আর আমার কাছে আসবেন না। বাবা বলেছে আমাকে বিয়ে দিয়ে দিবে। নুসরাতের কথায় জিন বললেন, তুমি কি বিয়ে করতে পারবা? আমার প্রতি কি তোমার ভালোবাসা নেই? তখন নুসরাত বললেন, না, নেই, আপনি চলে যান। তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, যাব। জিনের কথায় নুসরাত ওর দিকে তাকিয়ে বললেন, বোঝার চেষ্টা করেন, মা বাবা অন্য কোথাও বিয়ে দিবে, তখন তো কষ্ট পাবো, তাই না? পরে কষ্ট পাবার থেকে এখনই কষ্ট পাই। আমি জানি না কেন আপনাকে দেখতে ভালো লাগে, আপনার জন্য মনের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা করি। আমি বুঝতে পেরেছি এই অল্প সময় আপনাকে পছন্দ করে ফেলেছি, কিন্তু এর শেষ পরিণতি কী হবে বলেন? তখন ইয়াসিন বলল, শেষ পরিণতি বিয়ে হবে। আমি তোমাকে বিয়ে করব নুসরাত, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। ইয়াসিনের কথায় নুসরাত কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন ইয়াসিন বললেন, আমার মা তোমাকে দেখতে চেয়েছে, তুমি আমাদের জিন রাজ্যে যাবে? না, আমার ভয় করে, ওখানে অনেক জিন আমার কোনো ক্ষতি করবে। আরে না, তোমাকে কেউ কিছু বলবে না, একবার চলো, দেখো, তোমার অনেক ভালো লাগবে আমাদের জিন রাজ্য। সত্যি তো? কেউ কিছু বলবে না আমাকে? আর কেউ কিছু করবে না আমার? আর আমাকে বাড়ি রেখে যাবা তো তুমি? নুসরাতের এমন কথায় ইয়াসিন বললেন, আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমাকে রেখে যাব, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। তখন ইয়াসিনের কথায় নুসরাত সাহস নিয়ে বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে চলো। নুসরাতের কথায় ইয়াসিন নুসরাতের হাতটা ধরলেন, আর তখনই নুসরাত বেহুশ হয়ে গেলেন। নুসরাতের যখন জ্ঞান আসলো, তখন ও নিজেকে জিন রাজ্যে দেখল। নুসরাতের হোশ আসায় ইয়াসিন বলল, দেখো, তোমাকে নিয়ে কোথায় এসেছি, চারদিকটা দেখো কত সুন্দর। তখন নুসরাত চারদিকে তাকিয়ে বললেন, ওয়াও, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? ইয়াসিন, জায়গাটা আসলেই অনেক সুন্দর, তোমার ঘরগুলো সুন্দর করে বানানো। তখন ইয়াসিন বললেন, এগুলোকে প্রাসাদ বলে, চলো আমার প্রাসাদে চলো, আমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে ইয়াসিন নুসরাতকে নিয়ে ওদের প্রাসাদে গেলেন। প্রাসাদে গিয়ে নুসরাত দেখলেন সুন্দরী একজন মহিলা বসে আছে। ওনাকে দেখার পর ইয়াসিন বললেন, নুসরাত, উনি আমার মা। তখন নুসরাত ওনাকে সালাম দিলেন। নুসরাতের সালামের জবাব দিয়ে ইয়াসিনের মা বললেন, কেমন আছো মা? আসো, আমার পাশে বসো। ইয়াসিনের মুখে তোমার কথা অনেক শুনেছি, তারপর থেকে ইচ্ছে করছিল তোমাকে যেন একবার দেখব, তাই তোমাকে নিয়ে আসতে বলেছিলাম। তুমি এখানে আসছো, তোমার ভয় করছে না তো? তখন নুসরাত বললেন, বাড়িতে থাকার সময় ভয় করছিল, যখন ভাবলাম জিন রাজ্যে যাব, কিন্তু এখানে এসে ভয়টা একটু কমেছে। নুসরাতের কথা ইয়াসিনের মা বললেন, হ্যাঁ মা, তুমি একটুও ভয় পাবা না, আমি তো তোমার মায়ের মতো, আমরা জিন জাতি হলেও অনেক ভালো, না দেখাবো তোমাকে ভয়, না করব তোমার কোনো ক্ষতি। এই বলে ইয়াসিনের মা ইয়াসিনকে বললেন, ইয়াসিন, নুসরাতকে নিয়ে ওই প্রাসাদে তোমার বাবার কাছে যাও, ওনার সাথে কথা বলিয়ে নিয়ে আসো। মায়ের কথা ইয়াসিন নুসরাতকে নিয়ে আরেকটা প্রাসাদের দিকে যেতে লাগলেন। তখন নুসরাত বললেন, তোমার বাবা অন্য প্রাসাদে কেন? আর তোমার মা বাবা আলাদা থাকেন বুঝি? তখন ইয়াসিন বললেন, না, একসাথেই থাকেন। আসলে আমার বাবার স্ত্রী 2 জন, আমার মা ওনার ছোট স্ত্রী, আর আমি আমার মায়ের একমাত্র সন্তান। আর হুজুর যে 6 ভাইকে বন্দি করেছে, ওরা আমার বড় মায়ের সন্তান। আমরা 7 ভাই, আমাদের বাবা এক। ইয়াসিনের কথায় নুসরাত বললেন, ও তাহলে এই ব্যাপার, তাই তো ওই 6 ভাইয়ের ব্যবহারের সাথে তোমার মিল নেই। তুমিও যদি ওদের মতো দুষ্ট হতা, তাহলে ওদের সাথে এখন তুমিও বন্ধু থাকতা। হ্যাঁ,
তুমি ঠিক বলেছ। আচ্ছা এখন চুপ করে তো, বাবা কিছু জিজ্ঞেস না করলে কোনো কথা বলবো না, চুপ করে থাকবা। ইয়াসিনের কথায় নুসরাত তাই করলেন, চুপ করে রইলেন। এদিকে তখন ইয়াসিন নুসরাতকে নিয়ে ওর বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ওর নাম নুসরাত, তুমি ওর বিষয়ে জানো নিশ্চয়, তুমি হয়তো এটাও জানো ওকে কেন তোমার কাছে নিয়ে এসেছি। আমি ওকে অনেক পছন্দ করি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলের কথা ইয়াসিনের বাবা বললেন, ইয়াসিন তুমি ভালো করে জানো তোমার বাকি 6 ভাইয়ের থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ তুমি অনেক ভদ্র, তুমি ওদের মতো দুষ্টু না, ক্ষমতার অপব্যবহার করো না। আমি চাই তুমি সবসময় খুশি থাকো, কিন্তু তাই বলে কোনো মানুষকে তোমার বউ হিসেবে কিভাবে মেনে নেব বলো? এটা তো আমি পারবো না। এই মেয়ের জন্য তোমার 6 ভাই এখন বোতলবন্দি, আর তুমি সেই মেয়েকে কিভাবে ভালোবাসতে গেলে? বাবা আমি তোকে অনেক আগে থেকে পছন্দ করি, আমাদের মাঝে তো ভাইরা চলে এসেছে। ইয়াসিনের কথায় ওর বাবা বললেন, ইয়াসিন আমাকে বোঝাতে এসো না, আমি এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। আমি তোমাদের এই সম্পর্ক মানি না। তুমি এখনই এই মেয়েকে বিয়ে করলে সেটা আমার ইচ্ছের বাড়িতে গিয়ে করবে। এখন তুমি মেয়েকে রেখে আসো। বাবার কথা ইয়াসিন আর কিছু না বলে নুসরাতকে নিয়ে ওর মায়ের প্রাসাদে ফিরে আসলেন। ওখানে আসায় ইয়াসিনের মা বললেন, কি তোমার বাবা তোমার সম্পর্ক মেনে নেয়নি তো? জানি নিবে না, ওনার বড় ছেলেরা অপরাধ করবে, আর সেই অপরাধের পরিণাম তোমাকে ভোগ করতে হবে। মায়ের কথা ইয়াসিন বললেন, আমি এখন কি করব মা? বাবা তো বলল আমাদের সম্পর্ক বা বিয়ে কখনোই মেনে নিবে না। তখন ইয়াসিনের মা বললেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো, দেখি বোঝাতে পারি কি না, তুমি ওকে রেখে আসো। কথাটা বলে ইয়াসিনের মা নুসরাতের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, আবার এসো মা, তোমার জন্য দোয়া রইল। মায়ের কথায় ইয়াসিন নুসরাতকে বাড়িতে রেখে এলেন। এভাবে নুসরাত ও ইয়াসিনের কেটে গেল অনেক কয়েকটা দিন। কয়েকদিন পর নুসরাতের বাবা ওনার কথা মতো একটা ছেলের সাথে নুসরাতের বিয়ের সম্বন্ধ নিয়ে আসলেন। একটা ছেলে দেখতে আসলেন নুসরাতকে। ছেলেটা দেখতে আসায় নুসরাত অনেক ভয় ছিলেন, কি জানি ছেলেটা ওকে পছন্দ করে কিনা, কি জানি ওদের বিয়ে হয় কিনা। ছেলেটা দেখতে আসার রাতের ঘটনা। ইয়াসিন নুসরাতের কাছে আসায় নুসরাত মন খারাপ করে বলল, কেন আসছো? আগেই বলেছি আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। আজকে একটা ছেলে আমাকে দেখতে এসেছে, ভাগ্য ভালো বাবা ওকে বিয়ে দিবে না, যদি বাবা রাজি হতো তাহলে ওখানেই বিয়ে দিত। নুসরাতের কথায় ইয়াসিন বললেন, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি যেভাবেই হোক বিয়েটা ভেঙে দিব। আমি তোমার মাকে জানিয়েছি, আমার মা বাবা তোমার কথা জানে, যদিও তুমি সাহস করে তোমার মা বাবাকে আমাদের কথা বলোনি, তাই তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যদি বলো তাহলে আর চেষ্টা করবে না, একবার বলেই দেখো রাজিও তো হতে পারে। ওর কথায় নুসরাত বললেন, না আমার ভয় করে, মা বাবাকে কিভাবে বলবো তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, আমি এটা পারবো না। নুসরাতের এমন কথায় নুসরাত ও ইয়াসিন জিনকে অবাক করে দরজার ওপাশ থেকে নুসরাতের বাবা বললেন, তোকে আর বলতে হবে না, আমরা সব শুনে ফেলেছি। নুসরাতের বাবার কথায় ইয়াসিন জিন তখনই বাতাসে মিশে সেখান থেকে চলে যায়। ওদিকে নুসরাতের মা বাবা বলছেন, নুসরাত দরজা খোল। মা বাবার কথায় নুসরাত ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন। তখন নুসরাতের বাবা বললেন, এসব জিনটা তোকে কি বলল, আর তুই কি বললি? তোদের কথা শুনে তো মনে হচ্ছে তোর একে অপরকে পছন্দ করিস। তখন নুসরাত ভয়ে ভয়ে বলল, বাবা তুমি ঠিক বলেছ, আমি ও ইয়াসিন জিন একে অপরকে পছন্দ করি, আমরা বিয়ে করতে চাই। মেয়ের এমন কথায় ওর মা বললেন, কি বলিস এসব? একটা জিনকে কিভাবে বিয়ে করবি? দেখ মা, বোঝার চেষ্টা কর, জিনেরা ভালো হয় না। তুই নিজেই তো দেখলি কিছুদিন আগে কয়েকটা জিন তোর পিছনে লেগেছিল, তোকে বিরক্ত করতো, ছেড়ে যেতে চাইতো না। সবই তো জানিস, তুই ওকে ভুলে যা, ওর কথা ভুলে যা, ওরা ভালো হয় না মা। মায়ের কথার জবাবে নুসরাত বললেন, মা ইয়াসিন অনেক ভালো, তোমাদের বলেছিলাম না একটা জিন এসে আমাকে হুজুরের ঠিকানা বলেছিল, ও হলো সেই জিন। ইয়াসিন অনেক ভালো মা, আর ইয়াসিন ওই 7 ভাইয়ের মধ্যে ছোট, ইয়াসিনের মা আলাদা। নুসরাতের মুখে এসব কথা শোনার বাবা বললেন, তুই এত কিছু কিভাবে জানিস? তখন নুসরাত সব ঘটনা খুলে বলে। নুসরাত বলে, আমি ওদের রাজ্যে গিয়েছি, ইয়াসিন নিয়ে গিয়েছিল আমাকে। নুসরাতের কথায় ওর বাবা বলেন, তাহলে তলে তলে এত কিছু হয়েছে? তুই ইয়াসিন জিনকে পছন্দ করিস, তাহলে আমরা তোর বিয়ে অন্য কোনো ছেলে দেখছিলাম কেন? তুই কি আমাদের মান সম্মান রাখবি না? তোকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে চাই, নইলে ওই জিনেরা আবার ঝামেলা করতে পারে। কিন্তু তুই তো একবারও সেই জিনের কথা বলিসনি যে তোরা সেই জিনকে ভালোবাসিস। তোর কি মনে হয় ওদের বাবা তোকে মেনে নিবে? হ্যাঁ বাবা, মেনে নিবে। ইয়াসিনের মা রাজি, শুধু ওর বাবা একটু রেগে আছে, তবে ইয়াসিনের মা বলেছে উনি বুঝিয়ে বলবেন। তখন ইয়াসিনের বাবা বললেন, তাহলে আর কি, আমরা তোর জন্য ছেলে দেখা বন্ধ করে দেই, আর দেখি 1 মাস পরে 6 ভাই জিন তোর বা আমাদের কোনো সমস্যা করে কিনা। কথাটা বলে নুসরাতের বাবা চলে গেলেন।
আর বলে গেলেন, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। কথাটা বলে ওরা চলে গেলেন। এদিকে তখনই একটু খুশিতে ঘুমিয়ে গেলেন। সেই রাতে আর ইয়াসিন আসলো না। ইয়াসিন আসলো পরের রাতে। পরের রাতে ইয়াসিন আসায় নুসরাত খুশি হয়ে বলল, ইয়াসিন, আমার মনে হয় মা বাবা রাজি হবে। তোমার আমার সব কথা ওদের বলেছি। ওরা একটু অবাক হয়েছে অবশ্যই, কিন্তু আমি ভালোভাবে বললে ওরা মেনে নিবে। মা বাবাকে তোমার আমার ভালোবাসা মেনে নিবে ঠিকই, কিন্তু ওদের একটাই ভয়, তোমার ভাইরা বা তোমার বাবা কোনো সমস্যা করে কিনা। তখন ইয়াসিন নুসরাতকে সাহস দিয়ে বললেন, আমি তো আছি, তুমি দেখে নিও, কিছুই হবে না, তুমি ঘুমাও, এসব নিয়ে কোনো চিন্তা করো না। কথাটা বলে ইয়াসিন চলে যায়। এভাবে রোজ রাতে ইয়াসিন আসতো, দুজনে কথা বলতো, গল্প করত, মাঝে মধ্যে জিন রাজ্যেও ঘুরতে যেত। এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। একদিন ইয়াসিন নুসরাতকে নিয়ে গেল জিন রাজ্যের একটা সুন্দর জায়গায় বসে গল্প করতে, আর সেখানে বসে তারা গল্প করছিল। এমন সময় সেখানে কিছু আশার উপস্থিতি টের পেল। ইয়াসিন ও নুসরাত পিছনে তাকালো। ওরা পিছনে তাকিয়ে দেখলো ওই 6 ভাই দাঁড়িয়ে আছে। ওদের দেখে ইয়াসিন বললেন, আরে ভাইয়ারা, তোমরা মুক্ত হয়েছো? কখন মুক্ত হলে? ইয়াসিনের কথায় ওর 6 ভাই বললেন, আজকে মুক্ত হয়েছি। মুক্ত হয়ে তোর বিষয়ে খোঁজ নিতে এসেছি, আর এসে যা দেখলাম সেটা দেখার জন্য আশা করিনি। আমরা মানলাম তুই মেয়েটাকে আগে থেকে পছন্দ করছিস, তারপর তো সবাই ওকে পছন্দ করেছিলাম, সবাই ওর কাছে যেতাম। আমরা মেয়েটাকে পছন্দ করায় ওর মা বাবা অনেক তান্ত্রিক ও কবিরাজের কাছে গিয়েছিল, কিন্তু কেউ আমাদের কাছে আসতে পারেনি, আর ওর কাছ থেকে আমাদের ছাড়াতে পারেনি। কেউ আমাদের ছাড়াতে না পারায় আমরা যখন ওকে বিয়ে করব, তার ঠিক আগের রাতে তুই ওই মেয়েটার কাছে গিয়ে হুজুরের ঠিকানা দিয়েছিলি, যে হুজুর এসে আমাদের বন্দি করেছে। তুই ভাই হয়ে আমাদের সাথে বেইমানি করলি। তখন ইয়াসিন বলে, এটা কি বেইমানি বলে না, তোমরা নুসরাতের সাথে অন্যায় করেছ, তাই ওদের সাহায্য করেছি। আমি তোমাদের বারবার মানা করেছি, আমি ওকে ভালোবাসি, তোমরা ওর কাছে যেও না, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে হুজুরের কাছে বন্দী হয়েছ। তোমরা এখন মুক্ত হয়েছ, আমি খুশি হয়েছি। দয়া করে এখন আমার ও নুসরাতের মাঝে এসো না, আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করব। ইয়াসিনের কথায় ওর ভাইরা বলে, ইয়াসিন, আমরা মুক্ত হবার পর বাবা বলেছে ওই মেয়ের বা মেয়ের পরিবারের পিছনে যেন না লাগি। আমরা যত খারাপই হই বাবার কথার অমান্য করব না। আমরা এই মেয়ের পিছনে আর লাগবো না, কোনো সমস্যা করব না, এটা ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে তোর বিয়ে হতে দিব না। আমরা ওকে বিয়ে করতে পারিনি, কিন্তু তুইও পারবি না। এই বলে চলে যায় জিনেরা। ওরা চলে যাওয়ার পর নুসরাত ইয়াসিনকে বলেন, ইয়াসিন, ওরা কি বলল? আমার তো ভয় আরও বাড়িয়ে দিল। তোমার বাবা রাজি না, তোমার ভাইরাও রাজি না, এখানে কিভাবে আমাদের মিলন হবে? আমার অনেক ভয় করছে ইয়াসিন। নুসরাতের কথা ইয়াসিন বললেন, তুমি কোনো ভয় পেও না, দেখিও সবাই একদিন আমাদের মেনে নিবে। ওরা কেউ আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি আজকে আমার মাকে বলবো বাবাকে যেন বুঝিয়ে বলে, আর তুমি তোমার মা বাবাকে বুঝিয়ে বলবে আমি 2 দিন পর তোমাকে বিয়ে করব। কি, 2 দিন পর আমাদের বিয়ে হবে? হ্যাঁ, 2 দিন পর বিয়ে করব। আমি বিয়ে না করলে আমার ভাইয়েরা নিশ্চয় ঝামেলা করবে। তোমার বাড়িতে কিছু করবে না, আমাদের বিয়ের সময় কিছু না কিছু করবে। ইয়াসিনের কথায় নুসরাত বললেন, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি ইয়াসিন, সব সময় ভয় হয় আমরা একে অপরকে পাবো তো। নুসরাতের কথায় ইয়াসিন নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সৃষ্টিকর্তা চাইলে পাবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। চলো তোমাকে বাড়িতে রেখে আসি, তুমি কাল তোমার মা বাবাকে বলবে আমাদের বিয়ের কথা। এই বলে ইয়াসিন নুসরাতকে বাড়িতে রেখে গেলেন। বাড়িতে রেখে যাওয়ায় নুসরাত ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে খাবার খাওয়ার সময় নুসরাত ওর মা বাবাকে বললেন, মা বাবা, একটা কথা বলার ছিল, দয়া করে রাগ করবেন না, আমার সুখের চিন্তা করলে মেনে নিও। তোমরা তো জানো ইয়াসিন জিন ও আমরা একে অপরকে পছন্দ করি, আমরা দুজনে বিয়ে করতে চাই। ইয়াসিন বলেছে কালকে আমাকে বিয়ে করবে, তোমরা কি বলো? নুসরাতের কথায় ওর বাবা বললেন, বিয়ে করবে? দেখ মা নুসরাত, বাবা হিসেবে তোকে আবারও বুঝিয়ে বললাম, জিনেরা ভালো হয় না। এরপরও তুই আমাদের কথা না শুনে জিনকে বিয়ে করে পরে কষ্ট পেলে আমাদের দোষ দিস না। 1 মাস তো পার হয়ে গেল, সেই 6 ভাই জিন নিশ্চয় মুক্ত হয়েছে। ওরা মনে হয় ওদের বাবাকে সব কথা বলেছে, আর বাবার কথাও রেখেছে। ওরা আর তোর কাছে আসবে না, আমাদের সাথে কোনো ঝামেলাও করবে না। তুই একটা জিনকে বিয়ে করবি ঠিক আছে, কিন্তু সেটা আমাদের বাড়িতে না। এখানে করলে আশপাশে অনেকে জেনে যেতে পারে, পরে তোদেরও সমস্যা হবে, আমাদেরকে অনেকে অনেক কথা বলবে। তুই ওই জিনকে বলবি তোকে ওর রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে করতে। আর একটা কথা, এটা ঠিক কথা না, শর্ত, তোকে বিয়ের পর এখানেই থাকতে হবে। তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে আর অন্য কোথাও থাকতে যেতে দিব না আমরা। মা বাবার কথায় খুশি হয়ে সব কথায় রাজি হলেন নুসরাত। ও খাবার খেয়ে খুশি মনে ঘরে চলে গেল, আর ইয়াসিন আসার অপেক্ষা করতে লাগলো। এভাবেই খুশিতে কেটে গেল দিনটা।
চলে আসে রাত। রাত হওয়ায় ইয়াসিন নুসরাতের কাছে আসে। ইয়াসিনকে আসতে দেখে নুসরাত ওকে জড়িয়ে ধরে বলে, ইয়াসিন, মা বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছে। নুসরাতের কথা ইয়াসিন বললেন, সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার মা বাবা আমার মা বাবার মতো না, ওরা অনেক ভালো। তখন নুসরাত বললেন, মা বাবা মেনে নিছে ঠিকই, কিন্তু ওরা বলেছে তোমার আমার বিয়ে হবে জিন রাজ্যে, আর বিয়ের পর আমাকে বাড়িতেই থাকতে হবে। নুসরাতের কথা ইয়াসিন বলে, ঠিক আছে, তাই হবে। তুমি কাল রাতের বেলা এই সময় রেডি থাকবা, আমি আসবো তোমাকে নিতে। শুধু তোমাকে না, তোমার সাথে তোমার মা বাবাকেও নিয়ে যাব। পরে আমাদের বিয়ে হলে আবার রেখে যাব তোমাদের। ওর কথায় নুসরাত বললেন, ঠিক আছে, তাই হবে, আমি রেডি হয়ে থাকবো। তখন ইয়াসিন নুসরাতের কপালে একটা চুমু দিয়ে বললেন, তাহলে ঘুমাও। আর হ্যাঁ, এই সুতোটা নিজের হাতে বেঁধে রাখো। বলা তো যায় না তোমার আমার উপর রাগ করে কিছু করে কিনা। তুমি এখন ঘুমাও, তাহলে কাল রাতে দেখা হচ্ছে বিয়েতে। এই বলে চলে যায় ইয়াসিন। ও চলে যাওয়ার পর খুশি মনে ঘুমিয়ে যায় নুসরাত। কি ভেবেছেন নুসরাত ঘুমানোর পর কিছু ঘটবে? না, ও ঘুমানোর পর সেই রাতে কিছুই ঘটেনি। পরদিন দিনের বেলা অনেক আনন্দ নিয়ে দিনটা পার করলেন। রাত হলো। রাত হবার সাথে সাথে নুসরাত খুব সুন্দরভাবে সাজুগুজু করে বসে রইলেন নিজের ঘরে। ওদিকে নুসরাতের মা বাবা অন্য ঘরে। তখন নুসরাত ওদের কাছে গিয়ে বলল, এ কি, তোমরা রেডি হওনি কেন? তোমাদের না সকালে বললাম ইয়াসিন বলেছে তোমাদেরও জিনরাজ্যে নিয়ে যাবে, বিয়ে শেষে আবার রেখে যাবে, তাহলে এখনও রেডি হওনি কেন? মেয়ের কথায় ওর বাবা বললেন, আরে সত্যি নাকি? আমরা তো ভাবছি তুই মজা করে বলছিলি। আরে বাবা, মিথ্যা না, ওটা সত্যি বলেছি। ইয়াসিন সত্যি তোমাদের নিয়ে যাবে। তখন নুসরাতের মা বাবা বললেন, সত্যি যাব? আমার তো ভয় করছে। ওইদিকে নুসরাতের বাবাও বললেন, হ্যাঁ রে মা, ওখানে গেলে কোনো ঝামেলা হবে না তো? জিনরাজ্যে আমরা মানুষরা যাব। মা বাবার কথায় নুসরাত বললেন, তোমরা একটুও চিন্তা করো না, তোমাদের কিছু হবে না, তোমরা রেডি হও। তখন নুসরাতের বাবা নুসরাতের মাকে বললেন, এই চলো, জিনরাজ্যটা কখনো দেখিনি, এই সুযোগে জিনরাজ্যটাও দেখা যাবে। কথাটা বলে ওরা বললেন, তুই ঘরে যা, আমরা রেডি হয়ে আসছি। মা বাবার কথায় নুসরাত ঘরে চলে গেলেন। এদিকে বেশ কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নুসরাতের কাছে গেলেন ওর বাবা মা। সবাই রেডি হয়ে বসে বসে ইয়াসিনের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অনেকক্ষণ যায়, কিন্তু ইয়াসিন আসে না। ইয়াসিন না আসায় নুসরাতের বাবা বললেন, কিরে মা, ও কখন আসবে? রাত তো অনেক হয়ে গেল, প্রায় 1টা বাজে। বাবার কথায় নুসরাত জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন, বাবা, ও তো বলেছিল তাড়াতাড়ি আসবে, কিন্তু এখনও কেন যে আসছে না তা তো বলতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমাদের ঘুম পেলে আমার এখানেই ঘুমাও, ও আসলে আমি তোমাদের ডেকে দিব। অনেক সময় গভীর রাতে আসে ইয়াসিন। নুসরাতের কথায় ওর বাবা মা বললেন, ঠিক আছে, ও আসলে আমাদের ডেকে দিস। কথাটা বলে সেখানেই শুয়ে পড়লেন ওরা। এদিকে নুসরাত ভাবতে লাগলেন, কি ব্যাপার, ইয়াসিন এত দেরি করছে কেন? ও তো এত দেরি করার কথা না, ওর আবার কিছু হলো না তো? এই ভেবে ও বসে বসে ইয়াসিনের জন্য অপেক্ষা করতেই থাকলেন, কিন্তু ইয়াসিন আসে না। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়, কিন্তু ইয়াসিনের কোনো খোঁজ নেই। এদিকে সকালে ওর বাবা মা ঘুম থেকে উঠে নুসরাতকে বলেন, নুসরাত, সকাল হয়ে গেছে দেখি, ইয়াসিন জিন কি আসেনি? তুই কি সারা রাত জেগেছিলি? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর। তখন নুসরাত ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি কিছু জানি না মা, আমার মনটা কেমন করছে, আমার ইয়াসিনের নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে ও অবশ্যই আমার কাছে আসতো। মেয়ের কান্না দেখে নুসরাতের মা শান্ত করে বললেন, তুই কাঁদিস না মা, হতে পারে ও কোনো সমস্যায় ছিল, আজকেও আসতে পারে, আমরা আজকের দিনটা অপেক্ষা করি। কাঁদিস না মা, হাত মুখ ধুয়ে আয়। তখন নুসরাতের বাবাও সাহস দিল। মা বাবার কথায় নুসরাত হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে শুয়ে ইয়াসিনের কথা চিন্তা করতে লাগলেন। এদিকে তখনই নুসরাতকে অবাক করে দিয়ে সেখানে আসলেন ইয়াসিনের মা। উনি এসে বললেন, আমার ছেলে ইয়াসিন কোথায়? ওনার কথায় নুসরাত অবাক হয়ে বলল, এই একই প্রশ্ন তো আমারও, ইয়াসিন কোথায়? তখন ইয়াসিনের মা বলল, কেন, কাল রাতে তোমার আর ইয়াসিনের বিয়ে হওয়ার কথা ছিল না? ও তো তোমার কাছেই আসছিল। না মা, ইয়াসিন আমার কাছে আসেনি, ওর আমার কাছে আসার কথা ছিল আমাকে এসে নিয়ে যাবে, কিন্তু আমি সারা রাত ওর জন্য অপেক্ষা করেছি, কিন্তু ও আসেনি। মা, আমার অনেক ভয় করছে, ইয়াসিন কোথায়? তখন ইয়াসিনের মা বললেন, ইয়াসিন এখানে আসেনি। তাহলে কোথায় গেল? ও তো জিনরাজ্যে নেই, কাল রাত থেকে ওর কোনো খোঁজ নেই। ইয়াসিনের মায়ের মুখে কথাটা শুনে নুসরাত বললেন, কি বলেন, খোঁজ নেই মানে কি? আমরা তো ভাবছি ইয়াসিনের কোনো সমস্যা ছিল, তাই কাল আসেনি। তখন ইয়াসিনের মা বলল, আমার ছেলে আমাকে বলে বের হয়েছিল, ও বলেছিল তোমাদেরকে নিয়ে জিনরাজ্যে যাবে। কথাটা বলে ও আসলো, কিন্তু আর ফিরে গেল না। এখন তুমি সত্যি করে বলো, তুমি বা তোমার মা বাবা ইয়াসিনকে কিছু করেছো নাকি? কোথায় ও? ওনার কথায় নুসরাত বললেন, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন, আপনি তো একজন পরী, আমরা তো মানুষ,
আমরা কিছু করলে কি আপনি বুঝতে পারতেন না? এদিকে তখনই নুসরাতের মা বাবা সেখানে আসলেন। ওরা এসে নুসরাতকে বললেন, মা নুসরাত, উনি কে? ওনাকে দেখে তো মানুষ মনে হয় না। তখন নুসরাত সব ঘটনা খুলে বললেন। নুসরাত বললেন, বাবা, উনি ইয়াসিনের মা। উনি বলছেন ইয়াসিন কাল আমাদের এখানে আসার জন্য বের হয়েছিল, এরপর নাকি আর ফেরেননি। এদিকে ইয়াসিন তো আমাদের এখানেও আসেনি, আর উনি বলছেন আমরা নাকি ইয়াসিনকে কিছু করেছি। তখন নুসরাতের মা বাবা বললেন, দেখুন, আপনি আমাদের ভুল বুঝছেন, আমরা এমন কিছুই করিনি। আমরা যদি কোনো কবিরাজের কাছে যেতাম তাহলে কি আপনি বুঝতে পারতেন না, বা আপনার ইয়াসিনের বাবা বুঝতে পারতো না? সমস্যাটা আমাদের এখানে না, সমস্যা আপনাদের জিনদের মধ্যে। নুসরাতের বাবার কথায় ইয়াসিনের মা বললেন, দেখুন, আমার কথায় মন খারাপ বা রাগ করবেন না। আমি তো একজন মা, তাই ছেলে হারিয়ে যাওয়ার জন্য সন্দেহ করেছি। আমি এখনই জিনরাজ্যে যাচ্ছি আর খোঁজ নিচ্ছি। কথাটা বলে ইয়াসিনের মা নুসরাতকে বললেন, মা নুসরাত, আমি জিনরাজ্যে খোঁজ নিব, এদিকে তুমি কবিরাজের বাড়িতে গিয়ে খোঁজ নিও। দুজনের মধ্যে একজন তো অবশ্যই ওর খোঁজ পাবো। ওনার কথায় নুসরাত রাজি হলেন। তখন চলে গেলেন ইয়াসিনের মা। উনি চলে যাওয়ার পর নুসরাত ওর মা বাবাকে বললেন, দেখেছো, আমি বলেছিলাম না ইয়াসিনের কিছু একটা হয়েছে। ওর মায়ে খোঁজ নিতে পারছে না, আমরা খোঁজ পাবো কিভাবে? কথাটা বলে কান্না করতে থাকে নুসরাত। ওর কান্না দেখে নুসরাতের মা বলে, তুই কাঁদিস না মা, আমরা তোকে কবিরাজের বাড়িতে নিয়ে যাব, চল তুই রেডি হয়ে আয়। মায়ের কথায় নুসরাত সেটাই করলেন। রেডি হয়ে এসে মা বাবার সাথে চলে গেলেন একজন কবিরাজের কাছে। সেখানে যাওয়ার পর নুসরাত সব ঘটনা কবিরাজকে খুলে বললেন। সব শুনে কবিরাজ বলেন, একটু সময় দিন, আমি খোঁজ নিচ্ছি। কবিরাজের কথায় ওরা অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর কবিরাজ ওদের বলে, কই, আমি তো কিছু দেখছি না। ইয়াসিন জিন বেঁচে আছে না মারা গেছে কিছুই জানতে পারছি না। আমি আমার সাথের দুজন জিনকে দিয়ে খোঁজ নেওয়ালাম, কিন্তু দুজনে এসে একই কথা বলল, ওরা কিছুই জানে না। কবিরাজের কথায় মন খারাপ করে বাড়িতে চলে আসলেন নুসরাত ও তার মা বাবা। ওদিকে জিনরাজ্যের ঘটনা। নিজের ছেলের খোঁজ না পেয়ে ইয়াসিনের মা ইয়াসিনের বাবার কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, আমার ছেলে কোথায়, ইয়াসিন কোথায়? ওনার কথায় ইয়াসিনের বাবা বললেন, মানে কি ইয়াসিন কোথায় মানে? ও তো তোমার প্রাসাদে থাকে, আমি এই প্রাসাদে, আমি কিছুদিন ধরে এখানেই থাকি, তুমি তোর বিষয়ে জানবা, উল্টো আমাকে বলছো ইয়াসিন কোথায়? তখন ইয়াসিনের মা বললেন, অভিনয় বাদ দিয়ে বলেন ইয়াসিন কোথায়? গতকাল রাতে নুসরাতকে বিয়ে করার কথা ছিল ইয়াসিনের, সেই জন্য ইয়াসিন নুসরাতকে নিয়ে আসতে আমার প্রাসাদ থেকে বের হয়েছিল। এরপর থেকে ওর আর কোনো খোঁজ নেই। তখন ইয়াসিনের বাবা বললেন, আমি তো ইয়াসিনকে আর তোমাকে বলেছি আমি এই বিয়ে মানি না, কোনো মানুষের সাথে আমার ছেলের বিয়ে দিব না আমি। ও, বিয়ে দিবে না ভালো কথা, তাই বলে নিজের ছেলেকে গায়েব করে দিবেন? ইয়াসিন কোথায় বলুন সেটা। তখন ইয়াসিনের বাবা বললেন, আমি তো কিছু জানি না। হ্যাঁ, আমি ওদের বিয়েতে রাজি না, তাই বলে নিজের ছেলেকে গায়েব করব তুমি ভাবলে কি করে? ও, তাহলে আপনি কিছু করেননি। আপনি কিছু না করলে কে করবে? আপনার বড় ছেলেরা নিশ্চয়ই ইয়াসিনের কিছু করেছে। আপনি ওদের ডাকুন আর জিজ্ঞাসা করুন, আমি আমার ছেলেকে চাই। ইয়াসিনের মায়ের কথা ইয়াসিনের বাবা 6 জন জিনকে ডাকলেন। ওনার ডাকে 6 ভাই জিন ইয়াসিনের বাবার কাছে এসে বললেন, তোমরা কি জানো গতকাল ইয়াসিন ওই মানুষ মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল? তখন ওরা বললেন, হ্যাঁ, আমরা জানি। এদিকে তখন ইয়াসিনের বাবা বললেন, তোমরা কি জানো কাল থেকে ইয়াসিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? ওনার কথা এবার 6 জন বললেন, না, এ বিষয়ে তো আমরা কিছুই জানি না। তখন ইয়াসিনের মা বললেন, মিথ্যা কথা, তোমরা নিশ্চয় জানো, তোমরাই কিছু একটা করেছো ইয়াসিনের। মায়ের কথায় 6 ভাই জিন বললেন, আমরা কিছু জানি না, আমরা কিছুই করিনি। ওদের কথায় ইয়াসিনের মা বললেন, আমি তোমাদের সৎ মা হলেও কিন্তু আমি তোমাদের মা, বলো ইয়াসিনের সাথে কি করেছো? ওনার কথায় এই 6 জিন বললেন, আমরা কিছুই করিনি। আপনি যে এত করে আমাদের ওপর দোষ দিচ্ছেন, আপনি প্রমাণ দিন আমরা ইয়াসিনের ক্ষতি করেছি। আপনি প্রমাণ দিতে পারলে বাবা আমাদের যে শাস্তি দেবে আমরা সেটাই মাথা পেতে নিব। ওদের কথার জবাবে ইয়াসিনের মা বললেন, দেখলেন ওদের কথায় কেমন সন্দেহ হচ্ছে? ওদের স্বীকার করতে বলেন ওরা কি করেছে ইয়াসিনের। ওনার কথায় তখন ইয়াসিনের বাবা বললেন, তুমি সঠিক না জেনে কেন ওদের দোষ দিচ্ছ? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া ওদের কিভাবে শাস্তি দেব আমি, আর কিভাবেই বা বলবো ওরা অপরাধী? ইয়াসিনের বাবার কথা ইয়াসিনের মা বুঝতে পারলেন এখানে নিশ্চয় ওদের সবারই হাত আছে। এইভাবে ইয়াসিনের মা ইয়াসিনের বাবাকে ও 6 ভাই জিনদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি সবার মাঝে দোষের গন্ধ পাচ্ছি। আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কাউকেই ছাড়ব না। কথাটা বলে চলে গেলেন ইয়াসিনের মা। এদিকে কবিরাজের বাড়ি থেকে মন খারাপ করে বাড়িতে ফিরে কান্না করতে থাকে নুসরাত। নুসরাতের কান্না দেখে ওর মা বাবা শান্ত করে বলেন, মা, কাঁদিস না, ইয়াসিনের নিশ্চয় তোর কাছে ফিরে আসবে। ইয়াসিনের মা তো খোঁজ নিতে চলে গেছে, 2-1 দিন অপেক্ষা কর,
এতে যদি ইয়াসিন না আসে তাহলে আমরা সেই বড় হুজুরের কাছে যাব, যে হুজুর 6 ভাই জিনকে বন্দী করেছে। মা বাবার কথায় নুসরাত সব সময় আশায় থাকে, কিন্তু ইয়াসিন আর আসে না। এভাবে একদিন দুদিন করে কয়েকটা দিন কেটে যায়। কয়েকদিন পর আর সহ্য করতে না পেরে নুসরাত ওর মা বাবাকে বলে সেই হুজুরের কাছে যেতে। সেখানে যাবার পর হুজুর ওদের দেখে সালাম দিয়ে বললেন, আরে আপনারা আমার বাড়িতে হঠাৎ? সেই 6 ভাই জিন কি কোনো সমস্যা করছে নাকি? তখন নুসরাতের বাবা বলেন, না হুজুর, ওরকম কিছুই না, ঘটনা পুরোপুরি অন্য। এই বলে নুসরাতের বাবা হুজুরকে সব খুলে বলেন। সব শুনে হুজুর বেশ অবাক হন। নুসরাতের সাথে সেই জিনের যে এভাবে ভালোবাসা হবে উনি বুঝতে পারেননি। যাই হোক, সব ঘটনা শুনে হুজুর বললেন, ওকে, আমি জিনদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখি। কথাটা বলে হুজুর একা ওনার ঘরে চলে যান। কিছুক্ষণ পর এসে বলেন। হুজুর আসার পর নুসরাতের বাবা বললেন, হুজুর কিছু কি জানতে পারলেন? তখন হুজুর বললেন, সত্যি বলতে আমি সঠিকভাবে কিছু জানতে পারিনি। আমার ওস্তাদ জিন আসলে ঠিকভাবে কিছু বলতে পারেনি। তবে উনি এটাই বলেছেন, কেউ বন্দি করে একটা মায়াজাল সৃষ্টি করেছে, আর নয়তো ইয়াসিন মারা গেছে। এই দুটার মধ্যে কোনো একটা হবে। হুজুরের কথায় নুসরাত তো কান্না করতে থাকে। এদিকে তখন হুজুর বলেন, কান্না করো না মা, যদি ইয়াসিন বেঁচে থাকে তাহলে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। তুমি ওর জন্য অপেক্ষা করো। যখন দেখবা অনেকটা সময় অপেক্ষা করার পরও ও আসছে না, তাহলে তখন ধরে নিবে ও আর আসবে না, ও মারা গেছে। হুজুরের কথায় চিৎকার দিয়ে কান্না করতে থাকে নুসরাত। তখন হুজুর বলেন, কান্না করো না, যাও বাড়িতে যাও। যদি সে তোমার হয় তাহলে একদিন অবশ্যই ফিরে আসবে। যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আসবে, আর যদি বেঁচেই না থাকে তাহলে আসবে না। হুজুরের কথায় বাড়িতে চলে আসেন নুসরাত ও তার মা বাবা। বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়লেন নুসরাত। ওর কান্না দেখে কিভাবে মেয়েকে সান্ত্বনা দেবে সেটাই জানে না ওর মা বাবা। তবুও তো নিজের মেয়ে বলে কথা, নিজের মেয়েকে তো আর এভাবে ভেঙে পড়তে দেখা যায় না। তাই নুসরাতকে অনেক বোঝানোর চেষ্টা করেন তারা। মা বাবার কথা এদিকে নুসরাত যেন কিছুই বুঝতে চাইছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সব সময় ইয়াসিনের জন্য অপেক্ষা করে। এভাবে কাটতে থাকে দিন। একদিন দুদিন করে কেটে যায় 6টা মাস। 6 মাস চলে যায়, কিন্তু ইয়াসিন আর ফিরে আসে না। ইয়াসিন তো আসেই না, ইয়াসিনের মাও আসে না। ইয়াসিনের মা আসলে না হয় জানা যেত উনি ইয়াসিনের কোনো খোঁজ পেয়েছেন কিনা, ও বেঁচে আছে কিনা। কিন্তু 6 মাস কেউ আসে না নুসরাতের কাছে। এদিকে 6 মাস হওয়ার পর নুসরাতের মা বাবা নুসরাতকে বলেন, মা নুসরাত, দেখতে দেখতে তো 6 মাস চলে গেল, আমাদের মনে হয় না ইয়াসিন আর বেঁচে আছে। আমরা তোর মা বাবা, তুই ইয়াসিনকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলি, হাসি মুখে মেনে নিয়েছি, আমরা তো রাজি ছিলাম। কিন্তু ইয়াসিন আসেনি, বিয়ে হয়নি। আমরা যেমন তোর কথায় রাজি হয়েছি, এখন তুই আমাদের কথায় রাজি হবি, এটাই আশা করি। আমরা তোকে বিয়ে দিতে চাই। মা বাবার কথায় নুসরাত কোনোভাবেই রাজি হয় না। নুসরাত বলে, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার বিশ্বাস ইয়াসিন আসবে। মেয়েকে কোনোভাবে বোঝাতে না পেরে ব্যর্থ হয় নুসরাতের মা বাবা। নুসরাত সবসময় মনে করত ইয়াসিন আসবেই, কিন্তু ইয়াসিন আর আসে না। এভাবে চলে যায় পুরো 1টা বছর। 1 বছর অপেক্ষা করার পর যখন দেখলেন ইয়াসিন আসছে না, তখন নুসরাতের মা বাবা নুসরাতকে জোর করে বিয়ে দেওয়ার জন্য, মা বাবার জোরাজুরিতে রাজি না হলেও পরে রাজি হতে বাধ্য হন নুসরাত। নুসরাতের মা বাবার জোর করে নুসরাতকে একটা ছেলের সাথে বিয়ে দেন। ধুমধাম করে বিয়ে হয় নুসরাতের বিয়ের দিন যখন বিয়ে পড়ানো হয়, তখনই একটা ঝড়ো বাতাস এসে লাগে তার গায়ে। আশেপাশের গাছগুলো নড়ে ওঠে। এমনটা দেখে নুসরাত ভাবে হয়তো ইয়াসিন আসছে, কিন্তু না। এসব কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়, কিন্তু ইয়াসিন আসে না। ইয়াসিন না আসায় মনের মধ্যে কষ্ট নিয়ে নুসরাত চলে যায় নতুন শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি যাওয়ার পর সেখানে শুরু হয় নুসরাতের জীবনের নতুন অধ্যায়। বিয়ের পর একদিন দুদিন করে কেটে যায় আরও 2 বছর। 2 বছর পর আল্লাহর রহমতে নুসরাতের কোল আলো করে একটা সন্তানের জন্ম হয়। সন্তান হয় নুসরাত অনেক খুশি হয়। স্বামী সন্তান নিয়ে সুখেই আছে নুসরাত, কিন্তু মনের মধ্যে ইয়াসিনের নামটা সবসময় থেকে যায়। নুসরাতের বিয়ে ও বাচ্চা হলেও ইয়াসিনকে ভুলেনি। 3-4টা বছর কেটে গেলেও প্রতি মুহূর্তে ইয়াসিনের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, বাচ্চা হবার 2 বছর পর বাচ্চারা যখন একটু বড় হয়, হাঁটাচলা করে, তখন ওর একটা সমস্যা, ঘুমের মাঝে আচমকা ওঠে। বাচ্চার এমন সমস্যা দেখে নুসরাত ওর স্বামীকে বলে, এই শোনো না, বাবু ঘুমের মধ্যে আচমকা ওঠে, মনে হয় ভয় পায়, ওকে কোনো হুজুরের কাছে নিয়ে যাই, উনি দোয়া কালাম পরে ফু দিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। নুসরাতের কথায় ওর স্বামী রাজি হওয়ায় ওরা বাচ্চাকে নিয়ে সেই হুজুরের কাছে যায়। ওই হুজুরের কাছে যাওয়ার পর নুসরাত ওনাকে সালাম দেন।
সালাম দিয়ে বলেন, হুজুর আমাকে চিনতে পারছেন? কথাটা বলে হুজুরকে পরিচয় দেন। সব শুনে হুজুর চিনতে পারেন আর বলেন, কেমন আছো মা? বিয়ে করেছো বুঝি? মাশা আল্লাহ, অনেক ভালো করেছো। তা মা, এতদিন পর আমার কাছে কি মনে করে? তখন নুসরাত বলেন, হুজুর আমার ছেলেটা রাতে ভয়ে আচমকা চমকে ওঠে, একটু ফু দিয়ে দিন না। তখন হুজুর দোয়া কালাম পরে বাচ্চাকে ফু দেন। তখন নুসরাত ওর স্বামীকে বলে, তুমি বাবুকে নিয়ে গাড়ির ওখানে যাও, আমি একটু হুজুরের সাথে কথা বলে আসছি। নুসরাতের কথায় ওর স্বামী চলে গেলেন। নুসরাত হুজুরকে বললেন, হুজুর ইয়াসিনের কোনো খোঁজ পেয়েছেন কি? ওর বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? তখন হুজুর বললেন, না মা, আমি কিছুই জানতে পারিনি। তুমি এতদিন পর তাও ওকে ভোলনি? তখন নুসরাত বললেন, সত্যিকারের ভালোবাসা ভোলা যায় বুঝি? ইয়াসিনকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমি ওকে পেলাম না ঠিক আছে, কিন্তু আফসোস জানতে পারলাম না ইয়াসিন কোথায় আছে। ও কি মারা গেছে নাকি বেঁচে আছে? কথাগুলো বলতে বলতে কান্না করে দিলেন নুসরাত। এরপর নুসরাত হুজুরকে বললেন, ভালো থাকবেন হুজুর। কথাটা বলে নুসরাত চলে যাবে। তখন হুজুর বলেন, দাঁড়াও মা, তোমার সাথে একটা কথা আছে। হুজুরের কথায় নুসরাত দাঁড়ান। তখন হুজুর বলেন, মা নুসরাত, পৃথিবীটা বড়ই অদ্ভুত। আমাদের মাঝে এমন লোক আছে যাদের আমরা খারাপ ভাবি, কিন্তু তারা মন থেকে অনেক ভালো। আবার যাদেরকে আমরা ভালোভাবে সম্মান করি, তারাই কোনো না কোনো দিক দিয়ে খারাপ হয়ে যায়। আমি এখন তোমাকে কিছু কথা বলবো, যেটা শুনে তুমি অবাক হবে, বিশ্বাস করবে না। তবুও আজ আমাকে সবটা বলতেই হবে। আমি তো বৃদ্ধ হয়ে গেছি মা, জানি না কখন মারা যায়। তোমার ভালোবাসাই আমাকে আজ সবটা বলতে বাধ্য করেছে। হুজুরের কথায় নুসরাত বলেন, কি বলবেন হুজুর, বলেন। তখন হুজুর বলতে শুরু করেন, শুরুতে তোমাকে একটা কথা বলি। আমি ইয়াসিনের বিষয়ে জানি, আর ইয়াসিন মারা যায়নি, ও বেঁচে আছে। আমি ইয়াসিনকে বন্দি করে রেখেছি দীর্ঘ 2 বছর ধরে। কি? আপনি ইয়াসিনকে বন্দি করে রেখেছেন? আপনি কি সত্যি বলছেন? কেন ওকে বন্দি করে রেখেছেন? কার কথায়? নুসরাতের কথার জবাবে হুজুর বললেন, ইয়াসিনকে বন্দি করেছি তোমার মা বাবার কথায়। তোমার মা বাবা আমাকে দিয়ে ইয়াসিনকে বন্দি করিয়েছে। না না না, এটা হতে পারে না। মা বাবা এটা কি করে করতে পারে? মা বাবা তো সেদিন রাতে রেডি হয়ে বসেছিল, ইয়াসিন আমাদের কাছে আসার কথা ছিল, তাই মা বাবা তো আমার ও ইয়াসিনের বিয়েতে রাজি ছিল। তখন হুজুর বললেন, না, তুমি ভুল জানো। তোমার মা বাবা তোমার ও ইয়াসিনের বিষয়ে কখনো রাজি ছিলেন না। যেদিন প্রথম তোমার ও ইয়াসিনের ভালোবাসার কথা জানতে পারে, ওরা সেদিনই অবাক হয়েছিল, কিন্তু তোমাকে বুঝতে দেয়নি। তোমার কাছে সবসময় ভালো হবার অভিনয় করেছে, তোমাকে কখনো বুঝতে দেয়নি ওরা তোমাদের বিয়েতে রাজি না। তুমি ও ইয়াসিন একে অপরকে ভালোবাসো। যখন বিয়ে করবা, তোমাদের বিয়ের আগের রাতে তোমার মা বাবা আমার কাছে আসে আর আমার পা ধরে অনেক অনুরোধ করে। ওদের একটাই কথা, ওরা কোনো জিনের সাথে ওদের মেয়ের বিয়ে দিবে না। ওদের কথায় শুরুতে আমি ইয়াসিনকে বন্দি করতে চাইনি, কারণ আমি জানি ইয়াসিনকে বন্দি করলে ওর বাবা আমার সাথে ঝামেলা করবে। কিন্তু যখন দেখলাম তোমার মা বাবার মতো ইয়াসিনের মা বাবাও বিয়েতে রাজি না, তখন আমি ওদের কথা মতো ইয়াসিনকে বন্দি করি। আমি ইয়াসিনকে মায়াজালে আবদ্ধ করে বন্দি করি। তাই অন্য কোনো কবিরাজ বা জিন ইয়াসিনের কোনো খোঁজ পায় না, ওর বিষয়ে জানতেও পারে না। আমি ইয়াসিনকে বন্দি করি আর ওদের শর্ত দেই, যেদিন তোমাদের বিয়ে হবে সেদিন ইয়াসিনকে মুক্ত করে দিব। এই কথা মতো ইয়াসিন আমার কাছে বন্দি থাকে, আর ওদিকে তুমি দিনের পর দিন ইয়াসিনের জন্য অপেক্ষা করো। তুমি অপেক্ষা করতে করতে যখন মা বাবার চাপে বিয়েতে রাজি হও, সেদিন তোমার বিয়ের দিন ইয়াসিনের ওই 6 ভাই আমার কাছে আসে আর বলে, হুজুর আমাদের বেয়াদবির জন্য মাপ চাচ্ছি। আমরা আমাদের ভাই ইয়াসিনের জন্য এখানে এসেছি। আমরা বুঝতে পারছি ইয়াসিন ও নুসরাত একে অপরকে মন থেকে ভালোবাসে। আজকে নুসরাতের বিয়ে, আপনি দয়া করে ইয়াসিনকে মুক্ত করে দিন। আমরা নুসরাতের বিয়ে হওয়ার আগে ইয়াসিনকে ওদের কাছে নিয়ে যাব আর ওই বিয়েটা ভেঙে দিব। সেই 6 ভাইয়ের কথায় আমি শুরুতে ওদের বিশ্বাস করিনি। পরে ওরা আমাকে বলে, হুজুর আমরা ভালো হয়ে গেছি, আমাদের কথা শুনুন। আপনি যদি এখন ইয়াসিনকে মুক্ত করে না দেন, তাহলে আমরা নুসরাতের মা বাবাকে মেরে ফেলব। সেই 6 ভাইয়ের কথায় আমি ইয়াসিনকে মুক্ত করে দেই, আর ওই 6 ভাই ইয়াসিনকে নিয়ে দ্রুত তোমাদের বাড়িতে চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা তোমার বাড়িতে যাওয়ার আগেই তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে দেখে ওরা কেউ আর তোমাদের সামনে যায়নি। তোমাকে বিয়ে হতে দেখে কষ্টে দুঃখে সেখান থেকে চলে যায় ইয়াসিন ও ওর 6 ভাই। মা, নুসরাত তোমায় সত্যিকারের ভালোবাসে, যেটা আজ আমি দেখলাম। সত্যিটা লুকাতে পারলাম না, সবটা বলে দিলাম। ইয়াসিন এখনও তোমাকে অদৃশ্যভাবে দেখে, খোঁজ নেয়, কিন্তু তোমার সামনে যায় না। হুজুরের কথায় কান্নায় ভেঙে পড়লেন নুসরাত। কান্না করতে করতে হুজুরকে বললেন,
হুজুর, আমি একবার ইয়াসিনের সাথে কথা বলতে চাই, আপনি দয়া করে একবার কথা বলিয়ে দিন ওর সাথে। নুসরাতের কান্না ও অনুরোধে হুজুর বলেন, ঠিক আছে, তোমার স্বামী এখন অপেক্ষা করছে, যাও, বাড়ি যাও, আমি ইয়াসিনকে বলে দিব, ও সুযোগ পেলে তোমার সামনে আসবে। হুজুরের কথায় চোখের পানি মুছে নুসরাত ওর বরের কাছে চলে গেলেন। বরের কাছে গিয়ে বললেন, এই শোনো না, মা বাবার কথা অনেক মনে পড়ছে, চলো না আমাদের বাড়িতে যাই। আমি থাকবো না, গিয়ে মা বাবাকে দেখে বিকেলে আবার তোমাদের বাড়িতে চলে যাব। নুসরাতের কথা ওর স্বামী বললেন, চলো তাহলে যাই, বলে নুসরাতকে নিয়ে তাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে নুসরাতের স্বামী বললেন, নুসরাত, আমার তো জরুরি একটা কাজ আছে, তুমি বাবুকে নিয়ে বিকেলে বাড়িতে এসো, আমি এখন গেলাম। কথাটা বলে উনি চলে যাওয়ায় নুসরাত বাড়িতে ঢুকলেন। বাড়িতে যাওয়ার পর মা বাবা খুশিতে বললেন, আর এমন নুসরাত, হঠাৎ করে চলে আসলি? নানা ভাই, তুমিও আসছো? আসো আসো, কোলে আসো। এই বলে নুসরাতের বাবা নুসরাতের ছেলেকে কোলে নিলেন, নিয়ে বললেন, আয় মা, ঘরে আয়। তখন নুসরাত ওর বাবা আর মাকে বললেন, না, আমি ঘরে যাব না। তখন নুসরাতের মা বলল, কেন, কি হয়েছে? তোর মন খারাপ? কিছু হয়েছে কি? তখন নুসরাত বললেন, ইয়াসিন কোথায়? তোমরা কি জানো? না, আমরা জানবো কি করে? ও তো 2-3 বছর ধরে তোর কাছে আসে না, আমরা তো জানি না। মা বাবার কথায় নুসরাত বললেন, অভিনয়, অনেক অভিনয় করেছ আমার সাথে। আমি কি বোকা, তোমাদের অভিনয় বুঝতেই পারিনি? আমরা একে অপরকে ভালোবাসতাম, বিয়ে করতে চাইতাম। তোমরা আমাদের বিয়ে ও ভালোবাসা মানো না, এটা বলতে পারতা। কেন ইয়াসিনকে বন্দি করেছ? সব সময় তোমার কথা শুনে চলেছি, কখনো তোমাদের কথার অবাধ্য হয়নি। আর তোমরা কি আমার সাথে এমনটা করলে? আমার জীবনটাই শেষ করে দিলে। মেয়ের কথায় নুসরাতের মা বাবা কিছু বলতে যাবে, এমন সময় নুসরাত বলল, চুপ, তোমরা একদম চুপ, তোমাদের মুখের একটা কথাও শুনতে চাই না আমি। না চাই তোমাদের মুখ দেখতে। আমি আর কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না, আমার স্বামীর বাড়িতে কাটিয়ে দেব যতদিন বাঁচি। এই বলে ছেলেকে নিয়ে হাঁটতে লাগলেন নুসরাত। হাঁটছেন আর কান্না করছেন। বেশ কিছুক্ষণ এভাবে হাঁটার পর হঠাৎ পিছন থেকে একটা ডাক। নুসরাত নামটা শুনে পিছন থেকে তাকিয়ে দেখলেন ইয়াসিন দাঁড়িয়ে আছে। ইয়াসিনকে দেখে এক দৌড়ে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়াসিন, তুমি আসছো, আজ কতদিন পর তোমাকে দেখলাম। এই বলে কান্নায় ভেঙে পড়েন নুসরাত। ওর কান্নায় ইয়াসিনও কান্না করে। বেশ কিছুক্ষণ কান্না শেষে ইয়াসিন বলে, শান্ত হও নুসরাত, পরিস্থিতি মেনে নাও। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বিয়ে করার, কিন্তু আমাদের দুজনের পরিবারের কারণে বিয়ে করতে পারিনি। চেয়েছিলাম ভালোবেসে একে অপরকে আপন করে, সেই স্বপ্ন আর পূরণ হয়নি। এভাবে সত্যিকারের ভালোবাসা পরিবারের কারণে ভেঙে যাবে আমি কখনোই ভাবিনি। তুমি এখন অন্য কারো বউ, একটা বাচ্চার মা। আমি তোমাকে অদৃশ্যভাবে দেখি, কিন্তু সামনে আসি না। নুসরাত, আমরা হেরে গেছি পরিস্থিতির কাছে, তাই এই পরিস্থিতি মেনে নাও। তোমার ছেলেটা মাশাআল্লাহ অনেক সুন্দর, স্বামী ও সন্তান নিয়ে সবসময় সুখে থেকো। ইয়াসিনের কথায় নুসরাত বললেন, জানো, তোমার অপেক্ষায় প্রতিটা দিন ছিলাম, প্রতিটা মুহূর্তে তোমার আশায় পথ চেয়ে থাকতাম, কিন্তু আমি জানতাম না তুমি বন্দী হয়েছিলে। আমার পরিবার আমাদের এক হতে দিল না ইয়াসিন। আমি এখন অন্য কারো স্ত্রী, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমি স্বামী ও সন্তান নিয়ে সুখে আছি, হয়তো সামনেও থাকবো, কিন্তু তোমাকে আমি কখনোই ভুলবো না। কথাটা বলে বাচ্চাকে কোলে নিয়ে শেষবারের জন্য ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে চলে গেল নুসরাত। নুসরাত ও ইয়াসিনের মতো অনেক সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কাছে। যারা পরিবার ও পরিস্থিতির কাছে হেরে কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন, তাদের বলবো, এই পরিস্থিতিটা মেনে নিন, নাহলে এটা আপনাকে কুড়ে কুড়ে খাবে। নুসরাত ও ইয়াসিনের অসমাপ্ত ভালোবাসার গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।